আচ্ছা, হ্যাঁ বলছি তোমাদের আমি যা ক্লাস নিয়েছিলাম তো সেগুলোর রেকর্ডও আমি তোমাদের কালকে শেয়ার করে দিয়েছি। সবাই দেখেছো তো? মানে রিপ্রোডাক্টিভ বায়োলজি যে কমপ্লিট করেছিলাম তো তার রেকর্ড এগুলো সব দিয়েছি। তো আজ এবার আমরা শুরু করব প্ল্যান্ট ফিজিওলজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজিয়ান্স প্ল্যান্ট ফিজিওলজি। আগে প্রথমে বলি যে প্ল্যান্ট ফিজিওলজিতে কোন কোন অংশগুলো আছে আগে বলি, ঠিক আছে? একটা টার্গেট আছে। এবার মানে আমি তো নোটস তো এইভাবে তৈরি করি না যে কম্পিউটার থেকে কোনো চ্যাট জিপিটি বা ওই টাইপের কোনো কিছু থেকে নিয়ে দিয়ে দিই, সেরকম নয়। যেরকমভাবে সিলেবাস আছে এবং সেই অনুযায়ী বিভিন্ন যে বই আছে, যেমন ফিজিওলজির যেমন নোটস যেগুলো কিছু কিছু জিনিস চেঞ্জ করছিলাম, অনেক বই মানে গাইটন হল, তারপরে মারিয়েভ, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের বইগুলো নিয়ে তারপর যেখানে যেটা ভালো থাকে সেই অনুযায়ী দেখে দেখে তৈরি করতে হয়, ঠিক আছে? সেই জন্য তোমাদের যে লেখাগুলো থাকে জেনারেলি বিভিন্ন বই থেকে, মানে বায়োলজিতে এরকম একটা বিষয় হয় যে কোনো একটা পার্টিকুলার টপিকস কিন্তু একটা বইতে তুমি ভালো পাবে না, এবং সেই জন্য হ্যাঁ, হ্যাঁ, যেভাবে আমি এগুলো তৈরি করছি, সুতরাং প্রত্যেকটা টপিকস বিভিন্ন বই থেকে করা আছে। এবার ধরা যাক আমি একটা মানে আমি নোটস তৈরি করার আমার টেকনিকটা আমি বলছি। ধরা যাক আমি এক্সক্রিটরি সিস্টেমের আমি নোটস এখন তৈরি করছি, এক্ষেত্রে প্রথমেই অনেকগুলো বই নিয়ে নিলাম, মানে গাইটন হল, মারিয়েভ, তারপরে হচ্ছে 11-12 এর বই, এরকম সব বইগুলো নিয়ে এবার যে টপিকস আছে, ধরা যাক কাউন্টার কারেন্ট সিস্টেম আছে, তখন সমস্ত বইগুলো পড়লাম, পড়ে আগে দেখে নিই যে কোন জায়গা থেকে দিতে হবে। এবার সেই অনুযায়ী সাজিয়ে সাজিয়ে লিখতে হয়, এবং সেই জন্য অনেকেই বলছে যে পিজি ব্যাচ শুরু করুন স্যার, কিন্তু ঘটনা হচ্ছে যে 9-10 এর নোটসগুলোই প্রথমবার নোটস করেছিলাম, ঠিক আছে, সেগুলো বই থেকে করা হলো, তারপরে আবার মনে হচ্ছে যে আমার এই নোটসটা ভালো লাগছে না, তখন আমি আবার চেঞ্জ করছি। তো এরকমভাবে হতে হতে মোটামুটি 9-10 লেভেলটা অনেক মানে 99% প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো সেই কারণের জন্যই পিজি ব্যাচটা আবার মানে পিজির নোটসগুলো আবার তৈরি করছি। তো মোটামুটিভাবে তোমাদের হ্যাঁ, এই ব্যাচ চলতে চলতে ওগুলোকে আমি কভার করতে পারবো, এবং সেই কারণের জন্য কোয়েশ্চেন্সগুলো মানে এমসিকিউ এর দিকে আমি এখন মানে করতে পারছি না। আবার ওইটা যখন হয়ে যাবে তখন আবার এমসিকিউ গুলো শুরু করব, ঠিক আছে? আর হ্যাঁ বল। ঠিক আছে? এরপরে যখনই তোমাদের এক্সামের যদি কোনোভাবে কোনো খবর আসে অথবা কোনো কিছু হয়, দেখবে যে কোনো রকম টেনশন লাগবে না। আর তোমরা যেকোনো রকমের পরীক্ষা বা যেকোনো পড়ানোতেও দেখবে যে যেকোনো টপিকস তোমরা আমার নোটসগুলো থেকেই পেয়ে যাবে। ঠিক আছে? এটাই সুবিধা আছে। হ্যাঁ? ফিজিওলজিতে যে অংশ আছে আগে প্রথমে বলে দিই। তো সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে খুব ইম্পোর্টেন্ট প্ল্যান্ট ফিজিওলজি রিজিয়নস। তো এক্ষেত্রে অ্যাবসর্পশন বলে একটা অংশ আছে, ওয়াটার এবং সল্ট আপটেক বাই লিভিং সেল। হ্যাঁ বলো, কে কি বল? হ্যাঁ দেখো, প্ল্যান্ট ফিজিওলজির হচ্ছে যেটা আছে যে অ্যাবসর্পশন বলে যে পোর্শনটা আছে, যেমন ওয়াটার এবং সল্ট আপটেক বাই লিভিং সেল। মানে দেখো, ওয়াটার অ্যাবসর্পশনের জন্য একটা আলাদা একটা ক্লাস এবং সল্ট আপটেকের জন্য একটা আলাদা ক্লাস, ঠিক আছে? আমরা অনেকে ভাবি যে ওয়াটার আপটেক এবং সল্ট আপটেক একসঙ্গে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার মেকানিজম কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? সুতরাং এই এক্ষেত্রে দুটো ক্লাস থাকবে, ওয়াটার আপটেক আর সল্ট আপটেক। তারপরে দেখো ট্রান্সপিরেশন, ইটস রোল ইন অ্যাসেন্ট অফ স্যাপ। ট্রান্সপিরেশন মানে কি? বাষ্পমোচন। তাহলে উদ্ভিদ অ্যাকচুয়ালি একটা প্ল্যান্ট যে পরিমাণ জল শোষণ করছে তার 99% ট্রান্সপিরেশনের মধ্য দিয়ে সে কিন্তু রিলিজ করে দেয়। তো কিভাবে এই প্রসেস হয়, বিভিন্ন রকমের থিওরি আমাদেরকে পড়তে হবে। তারপরে যে অংশ আছে দেখবে যে নিউট্রিশন, রোল অফ মিনারেল এলিমেন্টস ইন প্ল্যান্টস। তো এই নোটসটা আমি তোমাদের কালকে শেয়ার করেছি, মানে বিভিন্ন রকমের মিনারেল প্ল্যান্টসের প্রধানত তাদের ডেভেলপমেন্টে কি কাজ করে। এক্ষেত্রে তোমাদের মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কিছু কিছু ডিজিজ সম্পর্কে পড়তে হবে, মানে কোন মিনারেলস বা কোন নিউট্রিয়েন্টস এর অভাবে কোন রোগগুলো হয় এগুলোই জেনারেলি পড়তে হবে। যেমন ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয়, তো এরকম টাইপের বিভিন্ন রোগগুলো পড়তে হবে। এবং ডি যে পোর্শনটা আছে দেখবে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস ইজ হিউজ পোর্শন। ফটোসিনথেসিসে মোটামুটি 3টে নোটস আছে। সুতরাং এক্ষেত্রে প্রথম যেটা আছে ফটোসিনথেটিক পিগমেন্ট, এবং তারপরেই আছে দেখবে লাইট রিয়াকশন, এবং তারপরে ডার্ক রিয়াকশন আছে। সুতরাং মোট 3টে ক্লাসে আমরা ফটোসিনথেসিস কমপ্লিট করব। তারপরে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশনে প্রধানত এটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি যখন আমরা বায়োকেমিস্ট্রি পড়েছিলাম, তো তখন আমরা পড়েছি গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এটিপি সিনথেসিস। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হরমোনস। হরমোনসের ক্ষেত্রে বিভিন্ন হরমোন আছে, যদিও তোমাদের সিলেবাসে আছে
অক্সিন এবং ইথিলিন, কিন্তু ঘটনা হচ্ছে যে অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, ইথিনিন, অ্যাবসাইসিক অ্যাসিড এই সবগুলোই আমাদেরকে পড়তে হবে। তাহলে একদম নভেম্বরে আমরা টোটাল প্ল্যান্ট ফিজিওলজি আমরা কমপ্লিট করব। ঠিক আছে? আর কিছু কিছু নোটস আছে, যেমন ট্রান্সপিরেশনটা আমি চেঞ্জ করব এবং তার সঙ্গে সঙ্গে যে হরমোনসের যে নোটসটা আছে এটাকে আমি চেঞ্জ করব। ঠিক আছে? সনাতন বুঝতে ওই 100% বুঝতে পারবে। আর আগের নোটসগুলোও সমস্ত ভালো, সব কিছুই আছে, কিন্তু কিছু কিছু মাঝে মাঝে চেঞ্জ করি এই কারণের জন্য, কারণ নিজের মানে ভালো লাগার জন্যই সেই জন্য চেঞ্জ করি। ঠিক আছে? আর হ্যাঁ, যেমন রিপ্রোডাক্টিভ বায়োলজিটা তোমরা দেখেছো একদম কম্প্যাক্টলি তৈরি করেছি, এন্ডোক্রিনোলজি একদম কম্প্যাক্টলি তৈরি করেছি। ঠিক আছে? তোমাদের কোথাও থেকে আর পড়তে হবে না। হুম। এবার দেখো আজকে আমরা যেটা পড়বো, অ্যাকচুয়ালি যদিও আমাদের সিলেবাসে এরকম ভাবে কোনো মেনশন করা নেই যে অসমোসিস, ডিফিউশন এরকম ভাবে কোনো মেনশন করা নেই, কিন্তু প্ল্যান্ট এবং ওয়াটার এই দুজনের মধ্যে সম্পর্ক খুব নিবিড়, অত্যন্ত ক্লোজ রিলেশনশিপ তাদের। এবং ছোট থেকেই আমরা পড়েছি যে জল ছাড়া উদ্ভিদ বাঁচে না। তো সেই কারণের জন্য জল বা ওয়াটার এই যে অ্যাবসর্পশন এবং সল্ট অ্যাবসর্পশন এগুলো সবকিছু বুঝতে গেলে, এবং তার সঙ্গে সঙ্গে যত মেকানিজম আমরা দেখলাম যে ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস, তাহলে এই সমস্ত কিছু বুঝতে গেলে কিন্তু আমাদেরকে ডিফিউশন এবং অসমোসিস বা ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে কনসেপশন রাখতে হবে। তো এটাই হচ্ছে প্রথম মানে প্ল্যান্ট ফিজিওলজির একদম বেসিক নোটস, যেটা মানে প্ল্যান্ট ফিজিওলজি বোঝার জন্য এবং যে সমস্ত মেকানিজমগুলো বললাম সেই সমস্ত মেকানিজমগুলো কিভাবে হচ্ছে এগুলো জানার জন্য তো ডিফিউশন এবং অসমোসিস জানতেই হবে। এবং সেই জন্য তোমাদের বলছিলাম যে যদিও এটা আমাদের সিলেবাসে সেইভাবে ইনক্লুড করা নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা পড়তেই হবে, কারণ না হলে প্ল্যান্ট ফিজিওলজি আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? এবং এগুলোও কিন্তু রিলেটেড প্ল্যান্ট ফিজিওলজির যে সিলেবাসে যে মেকানিজম আছে সেগুলোর সঙ্গে। ঠিক আছে? একটু আগে নোটসটা দেখে নাও। তো প্রথমেই আমরা দেখবো যে একটা প্ল্যান্টস কিভাবে ওয়াটারকে কিভাবে ইউটিলাইজ করছে এবং সেই ওয়াটারকে ইউটিলাইজ করে সে কি কি কাজ করছে একটা বই থেকে আমরা প্রথমে ছবি দেখে নেব। ঠিক আছে? এটা হলো প্রথম। সেকেন্ড যে পেজে দেখছো যে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, আমাদের সিলেবাসে আছে যেটা, সেটা হচ্ছে আপটেক অ্যান্ড ট্রান্সপোর্ট অফ দ্য মিনারেলস অ্যান্ড ওয়াটার, মানে জল এবং খনিজ লবণ কিভাবে পরিবাহিত হয়। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম যে জলের সঙ্গে মানে ওয়াটারকে সে কিভাবে ইউটিলাইজ করছে। এখন ঘটনা হচ্ছে যে ওয়াটার কোথায় থাকে? জল তো মাটিতেই থাকে। তাহলে মাটি থেকে কিভাবে পাতাতে পৌঁছায় এবং তার সঙ্গে সঙ্গে জলে দ্রবীভূত যে খনিজ লবণ কিভাবে পাতাতে পৌঁছায়, তো সেটা একটা বেসিক আইডিয়া আমরা দেখবো। এটা একদম বেসিক আইডিয়া, কিন্তু এই সম্বন্ধে আমরা ডিটেলসেও পড়বো। ঠিক আছে? তো এই অংশটা আমরা পড়বো কিভাবে হচ্ছে। দেখো অ্যাপোপ্লাস্ট পাথওয়ে, সিমপ্লাস্টিক পাথওয়ে, এরকম কিছু কিছু টার্ম আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই বইতে দেখো খুব সুন্দরভাবে ছবি দিয়ে আছে অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টিক পাথওয়ের একটা ছবি আছে। তিন ধরনের পাথওয়ে আছে। দেখো একটা অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, দেখো এক্ষেত্রে কি হয় যে জলের যখন পরিবহন হয় তখন সেল টু সেল পরিবহন হয়, একটা কোষ থেকে আর একটা কোষ এরকম ভাবে পরিবাহিত হয়, ট্রান্সপোর্ট হয়। যখন এনিম্যালসের যে ট্রান্সপোর্ট হয় সেটা কিন্তু ব্লাডের থ্রু দিয়ে হয়, মানে ব্লাড ভেসেলস থাকে এবং ব্লাড ভেসেলস বা রক্তবাহের মধ্যে প্রধানত এই যে বিভিন্ন রকমের পদার্থ থাকে এবং সেগুলো জাস্ট সেলের মধ্যে ঢোকে। তাহলে এক্ষেত্রে কিন্তু সেল টু সেল ট্রান্সপোর্ট নয়, অ্যাকচুয়ালি এনিম্যালসের ক্ষেত্রে যে সেল থাকে এবং সেই সেলেতে প্রধানত ব্লাড বিভিন্ন পদার্থকে নিয়ে যায়। কিন্তু প্ল্যান্টসের ক্ষেত্রে প্রধানত দেখো এই যে সেলগুলো অ্যাডজাসেন্ট আছে এবং এই সেল টু সেল এক্ষেত্রে ট্রান্সপোর্ট ঘটে। এবং সেল টু সেল যে ট্রান্সপোর্ট হচ্ছে, একটা উদ্ভিদের দেহ মানে কি, একটা উদ্ভিদের দেহ মানেই হচ্ছে অনেক সেল দিয়ে তৈরি। তাহলে মাটি থেকে যখন জল যাচ্ছে তখন সে একটা সেল থেকে আরেকটা সেল, আরেকটা সেল থেকে আরেকটা সেল, এইভাবেই প্রধানত ওয়াটার ট্রান্সপোর্ট হয়। কিন্তু তিনটে পথে এই ট্রান্সপোর্ট হয়, একটা অ্যাপোপ্লাস্টিক পথ, একটা সিমপ্লাস্টিক পথ এবং আরেকটা হচ্ছে ট্রান্সমেমব্রেন রুট। তো এই অ্যাপোপ্লাস্টিক, সিমপ্লাস্টিক এবং ট্রান্সমেমব্রেন রুটের মধ্যে কি পার্থক্য আমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝতে হবে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় অ্যাপোপ্লাস্টিক, সিমপ্লাস্টিক এবং মানে ট্রান্সমেমব্রেন রুট। তারপরেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। ঠিক আছে? ওয়াটার পোটেনশিয়াল মানে কি? ওয়াটার পোটেনশিয়াল মানেই হচ্ছে, দেখো পোটেনশিয়াল কথার মানে হচ্ছে ক্ষমতা। ধরো যাক তুমি কোন একটা জায়গাতে জল রেখে দিয়েছে একটা মানে যে কোনো জায়গাতে আমরা যদি জল রাখি তো জলের টেন্ডেন্সি হচ্ছে কি মুভ করবে। আমরা জানি যে তরলকে কোনো কিছুতে আমরা ধারণ করতে পারি না, অ্যাকচুয়ালি যে পাত্রতেই আমরা রাখি না কেন সেখানেই সে আকার নেয়। তার মানে কি জলের যে মলিকুলগুলো আছে এই মলিকুলগুলো কিন্তু মুভ করে। এই যে তার যে মুভমেন্টের যে এবিলিটি, তার মানে কি ওয়াটারের মধ্যে প্রধানত একটা কাইনেটিক এনার্জি থাকে, মানে একটা শক্তি থাকে এবং সেই শক্তির জন্যই সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তো এই যে জলের এই যে শক্তি, জলের এই যে ইন্টারনাল যে এনার্জি, তো একেই আমরা বলবো ওয়াটার পোটেনশিয়াল।
ওয়াটার পোটেনশিয়াল কি এবং ওয়াটার পোটেনশিয়ালের সঙ্গে প্রধানত ট্রান্সপোর্টের কি রিলেশনশিপ, ওয়াটার পোটেনশিয়ালের সঙ্গে অসমোসিসের কি রিলেশনশিপ বা অভিস্রবণ পদ্ধতির কি রিলেশনশিপ, কিভাবে ওয়াটার পোটেনশিয়াল এই অসমোসিস পদ্ধতিকে কন্ট্রোল করে, সেগুলো আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে, একদম ওয়াটার পোটেনশিয়াল সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। তারপরেই দেখো বলছে ওয়াটার মুভমেন্ট অ্যাক্রস দ্য প্ল্যান্ট সেল মেমব্রেন। তো এক্ষেত্রে এরকম টাইপের একটা মানে কোয়েশ্চেন্স নিয়ে আমরা দেখব যে প্রধানত কোনো একটা প্ল্যান্ট সেলকে যদি আমরা ডাইলিউট কোনো সলিউশনে রাখি তখন তার কি হবে, এবং যদি কনসেন্ট্রেটেড কোনো সলিউশনে কোনো প্ল্যান্ট সেলকে রাখি তখন সেই প্ল্যান্ট সেলের কেমন চেঞ্জ হবে, তো এটা সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে, মানে প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস। এবং এই জায়গাতে দেখো একটা টার্ম আছে, তো সেটাই হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট। দেখো ডিফিউশন মানে কি, কোনো পদার্থ যখন তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় প্রধানত, তো তাকেই আমরা বলবো ব্যাপন। তাহলে এক্ষেত্রে এই যে টার্মিনোলজি আছে যেটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, ডিফিউশন প্রেসার ডেফিসিট কথার মানে কি, একদম ক্লিয়ার আইডিয়া যদি না থাকে এগুলো সম্পর্কে, কিন্তু তুমি কোয়েশ্চেন্স এর আনসার করতে পারবে না। সুতরাং ডিফিউশন প্রেসার ডেফিসিট কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো। ঠিক আছে, ডিফিউশন প্রেসার ডেফিসিট দেখো এটা চলছে। তারপরে দেখো সাকশন প্রেসার আছে, কিছু কিছু প্রেসার আছে যেগুলো প্রধানত প্ল্যান্টের অ্যাবসর্পশনে হেল্প করবে। এবং অত্যন্ত বিখ্যাত যে ইকুয়েশন আছে এসপি সমান ওপি মাইনাস টিপি, এসপি মানে সাকশন প্রেসার, মানে হচ্ছে অসমোটিক প্রেসার মাইনাস টার্জার প্রেসার, তো এদের মধ্যে কি পার্থক্য আছে এটা আমরা দেখবো। এবং তারপরেই দেখবো প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস। তো তোমরা যারা ক্লাস 11-12 তোমরা যারা প্র্যাকটিক্যাল করাও দেখবে যে প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিসের বিভিন্ন এক্সপেরিমেন্ট আমাদেরকে করতে হয়। তো ঘটনা হচ্ছে যে আমরা অনেক সময় এটা বুঝতে পারি না যে জল কোনো প্ল্যান্ট সেল থেকে যদি জল বেরিয়ে যায় তখন থেকে প্লাজমোলাইসিস বলে নাকি তখন থেকে ডিপ্লাজমোলাইসিস বলে, দেখবে এটা আমরা খুব কনফিউজড হয়ে যাই। সুতরাং এই প্লাজমোলাইসিস প্রকৃতপক্ষে কাকে বলে, ডিপ্লাজমোলাইসিস প্রকৃতপক্ষে কাকে বলে, এবং কিভাবে প্ল্যান্টসের মধ্যে এই ঘটনাগুলো ঘটে সেটা আমরা পড়বো। তারপরে আমরা ডিফিউশন সম্পর্কে আইডিয়া নেব এবং অসমোসিস সম্পর্কে আইডিয়া নেব। অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ, সুতরাং এগুলো সম্পর্কে আমরা দেখবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্লাজমোলাইসিস আছে, এই বইটা খুব ভালো দেওয়া আছে, সেই জন্য এখান থেকেই আমরা পড়ে ফেলবো। এবং তারপরে একদম লাস্ট আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ইমবাইবিশন কাকে বলে। ঠিক আছে, সুতরাং এই অংশগুলো প্রধানত প্ল্যান্ট ফিজিওলজি ভালো করে আমাদেরকে জানতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, এবং এর উপর বেস করে এই আইডিয়ার উপর বেস করেই কিন্তু আমরা প্ল্যান্ট ফিজিওলজি পড়বো। ঠিক আছে, দেখো দেখো বলছে যে ল্যান্ড প্ল্যান্টস টিপিক্যালি ইনহেবিট টু ওয়ার্ডস অ্যাবভ দ্য গ্রাউন্ড। আচ্ছা, কোনো ল্যান্ড প্ল্যান্টসকে যখন আমরা দেখি তাহলে সেটা প্রধানত কি হয়, এটা প্রধানত দুটো জায়গাতে থাকে। একটা হচ্ছে সেটা অ্যাবভ দ্য গ্রাউন্ড মানে মাটিতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে জলে থাকে। যে সমস্ত উদ্ভিদ মাটিতে থাকে তারা মাটি থেকে জল শোষণ করে, আর যে সমস্ত উদ্ভিদ অ্যাকোয়াটিক হয় তো সেই সমস্ত উদ্ভিদ ডিরেক্টলি তারা কিন্তু জলকে তারা অ্যাবসর্ব করতে পারে ফ্রম যেখানে তারা আছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু উদ্ভিদ আছে পরাশ্রয়ী উদ্ভিদ যারা প্রধানত অ্যাটমসফিয়ারের প্রধানত জলীয় বাষ্পকে তারা শোষণ করে তাদের চাহিদা পূরণ করে। তাহলে যখনই কোনো একটা প্ল্যান্টসকে যখনই আমরা দেখবো, দেখো প্ল্যান্টসের যখন ইভলিউশন হলো প্রথমে এইভাবে ভাবতে হবে, যেগুলো লোয়ার প্ল্যান্টস আছে বলছে দ্য আর্লিয়েস্ট ল্যান্ড প্ল্যান্টস ওয়ার নন ভাস্কুলার প্ল্যান্ট, মানে তাদের মধ্যে কোনো জাইলেম ফ্লোয়েমের কোনো ডেভেলপমেন্ট ঘটেনি, কারণ প্রথমে যে সমস্ত উদ্ভিদ ছিল তারা অনেক ছোট ছোট ছিল। ঠিক আছে, স্মল উদ্ভিদ ছিল, সেই জন্য সহজেই তারা, এবং তারা অ্যাকোয়াটিক ছিল মানে জলেতে তারা থাকতো, সেই জন্য সারাউন্ডিং ওয়াটার থেকে তাদের দেহতে ডিফিউশন পদ্ধতিতে জল কিন্তু প্রবেশ করতো। ঠিক আছে, বলছে গ্রিভ ফটোসিনথেস। আচ্ছা, এগুলো আমি আর ডিটেলসে পড়ছি না, জাস্ট এগুলো যেগুলো হাইলাইট করা আছে সেটা বলছি। তাহলে এক্ষেত্রে তাদের কোনো রকম প্ল্যান্টস রুটস, আমরা জানি যে অ্যালগি বলো বা ব্রায়োফাইটা বলে, এক্ষেত্রে কোনো মূল কাণ্ড পাতা ইত্যাদি তাদের ডেভেলপমেন্ট হয়নি, কারণ তারা স্মল প্ল্যান্ট ছিল এবং সহজেই ওয়াটারে ট্রান্সপোর্ট হতো। কিন্তু যখন ইভলিউশন যত প্রোগ্রেস করলো, উদ্ভিদ যখন অনেক বড় হলো, অনেক যখন লেন্দি হলো, তখন কি হলো, তখন তার মধ্যে জল কিন্তু একদম নিচে থেকে মানে রুট থেকে একদম স্টেম পর্যন্ত যাওয়ার জন্য একটি স্পেশাল টাইপের সিস্টেম প্রধানত ডেভেলপ করলো, এবং সেটাই হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে দ্য ইভলিউশন অফ দ্য ভাস্কুলার টিস্যু কনসিস্টিং অফ দ্য জাইলেম and phloem made possible the development of extensive root and shoot system that carry out long distance transport. তো প্রথমে যে সমস্ত আর্লিয়েস্ট যে সমস্ত ল্যান্ড প্ল্যান্ট ছিল তো তাদের মধ্যে কিন্তু রুট এবং শুট সিস্টেম মানে মূল এবং কাণ্ড এই সমস্ত ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু যখন ভাস্কুলার টিস্যুর যখন ডেভেলপমেন্ট হলো, এই ভাস্কুলার টিস্যু বা জাইলেম আর ফ্লোয়েম এই ডেভেলপ প্ল্যান্টকে এটাই হেল্প করলো যে তাদের যে মূল এবং কাণ্ডের যে এই যে বিস্তার, মানে বিশাল বড় বড় গাছ আমরা দেখতে পাই,
তো এই সমস্ত স্ট্রাকচারগুলোকে সাপোর্ট করার জন্যই কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম হেল্প করলো। কিভাবে? বলছে যে যখনই গাছের যখন মানে হাইট যখন বাড়লো, তখন কি হয়, মাটি থেকে জলকে একদম পাতাতে পৌঁছতে হবে। বলছে যে জাইলেম ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু শুট। ঠিক আছে, তাহলে জল এবং খনিজ লবণকে একদম মূল থেকে কাণ্ডর একদম সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য প্রধানত জাইলেম হেল্প করে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে ফটোসিনথেসিস পদ্ধতিতে প্রধানত যে প্রোডাক্ট তৈরি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়, তো সেই কার্বোহাইড্রেটকে প্রধানত ট্রান্সপোর্ট করে। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ফটোসিনথেসিসে তো প্রধানত গ্লুকোজ তৈরি হয়, তাহলে উদ্ভিদ ফ্লোয়েমের মধ্যে দিয়ে প্রধানত কোন টাইপের কার্বোহাইড্রেটকে পরিবহন করতে পারে? বলতে পারবে? পরিবহন করে সুক্রোজকে। ঠিক আছে, আমরা পড়বো সেটা সম্পর্কে, মানে ফ্লোয়েম লোডিং কি, ফ্লোয়েম আনলোডিং কি, এগুলো সম্পর্কে আমরা ভালো করে পড়বো। আচ্ছা, হ্যাঁ, এইবার দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্ভিদ আছে, মানে একটা ডেভেলপ উদ্ভিদ আমাদের এই যে সিলেবাস আছে, এই সিলেবাসে প্রধানত এই প্ল্যান্টস এর মধ্যেই কি কি ঘটনা ঘটে এই সমস্তগুলো আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ মোস্ট ইভলভ যে প্ল্যান্ট আছে, এনজিওস্পার্ম আছে, তো তাদের মধ্যে কি ঘটনা ঘটে সেটাই আমরা দেখব। তাহলে দেখো রুট আছে, কাণ্ড আছে, এবং তার বিভিন্ন রকমের ব্রাঞ্চেস আছে। এখানে প্রথমেই কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে মূল দিয়ে, দেখো মূল দিয়ে তাহলে কি শোষণ করছে? ওয়াটার অ্যান্ড মিনারেলস ইন দ্য সয়েল আর অ্যাবসর্বড বাই রুট। তাহলে জল এবং খনিজ লবণ প্রধানত মূল দিয়ে চলে যাচ্ছে। এই যে ব্লু কালারের যে অ্যারো আছে, ওয়াটার অ্যান্ড মিনারেলস আর ট্রান্সপোর্টেড আপওয়ার্ড ফ্রম দ্য রুটস টু শুট অ্যাজ দ্য জাইলেম স্যাপ। দেখো দেখো যখনই জলের যখন পরিবহন হবে তখন দুটো স্টেপে হবে। একটা হচ্ছে মাটি থেকে জলকে নিতে হবে। উদ্ভিদের তো এরকম কোনো হাত নেই যে যেখানে জল আছে সেখান থেকে সে টেনে খেয়ে নেবে। তাহলে কি হচ্ছে, এমন একটা মেকানিজম, যে মেকানিজমে প্রথম স্টেপে মাটি থেকে জলকে উদ্ভিদের প্রধানত সেলেতে ঢুকতে হবে, এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড হচ্ছে কি, জাইলেমের মধ্য দিয়ে এই জলকে পরিবহন হতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ এবং এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এবং জাইলেমের মধ্য দিয়ে এটা কি হলো, পরিবাহিত হলো। হলো হওয়ার পরে মাত্র 1% ওয়াটার প্রধানত ইউটিলাইজ হবে ফটোসিনথেসিসে, এবং বাকি যে পোর্শন আছে অন্তত 99% প্রধানত দেখো ট্রান্সপিরেশন, দ্য লস অফ ওয়াটার, তাহলে ম্যাক্সিমাম ওয়াটার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা মেকানিজম। তাহলে প্রথম যে মেকানিজম সেটা হচ্ছে যে জল এবং খনিজ লবণ শোষণ দুটো স্টেপে হবে, মাটি থেকে শোষণ করবে এবং জাইলেমের মধ্য দিয়ে পরিবাহিত করবে। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে 90% বা 99% ওয়াটার প্রধানত এক্ষেত্রে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন পদ্ধতিতে রিলিজড হয়ে যাবে। তাহলে বাকি যে ওয়াটারটা আছে সেই ওয়াটারকে সে প্রধানত ইউটিলাইজ করবে কিসের জন্য? সে ইউটিলাইজ করবে প্রধানত ফটোসিনথেসিসের জন্য। বলছে কার্বন ডাইঅক্সাইড ইজ টেকেন আপ অ্যান্ড অক্সিজেন রিলিজ থ্রু দ্য স্টোমাটা অফ দ্য লিভস অ্যান্ড দ্য গ্রিন স্টেম। তাহলে কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার থেকে গ্রহণ করছে এবং জলকে সে অক্সিজেনকে সে রিলিজ করছে ফটোসিনথেসিস পদ্ধতিতে, এবং এই কাজ যখন করছে তখন তার মধ্যে সুগার তৈরি হচ্ছে, মানে সুক্রোজ তৈরি হচ্ছে, এবং সেই সুক্রোজ বা সুগার প্রধানত ফ্লোয়েমের মধ্য দিয়ে প্রধানত বিভিন্ন জায়গাতে পরিবাহিত হচ্ছে। তাহলে দেখো এই জায়গাতে দুটো তীর চিহ্ন দেখতে পাচ্ছ। এই যে জাইলেমের মধ্যে দিয়ে প্রধানত একটা সিঙ্গেল রুটে, মানে একই দিকে প্রধানত পরিবাহিত হয় জল এবং খনিজ লবণ, নিচের দিক থেকে উপরের দিকে, কিন্তু ফ্লোয়েমের পরিবহন আমরা দেখছি বিভিন্ন দিকে। ঠিক আছে, দুটো অ্যারো দেখতে পাচ্ছ। বলছে ফ্লোয়েম স্যাপ ক্যান ফ্লো বোথ ওয়েজ বিটুইন দ্য শুটস অ্যান্ড রুটস। তাহলে ফ্লোয়েম স্যাপ যেটা আছে সেটা হচ্ছে যে যেমন কাণ্ডের দিকেও যেমন যাবে, ওপরের দিকেও যেমন যাবে, তখন সেরকম ভাবে নিচের দিকেও সেরকম ভাবে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো বলছে ওয়াটার অ্যান্ড মিনারেলস এর পরিবহন কেবলমাত্র আপওয়ার্ড হবে, কিন্তু ফ্লোয়েম স্যাপের পরিবহন কিন্তু দুটো দিকেই হবে। ঠিক আছে, এবং সেই কারণের জন্য এই যে এই ট্রান্সপোর্টের পার্থক্য আছে। তাহলে এই মেকানিজমগুলো কিভাবে হয়, প্রধানত এই যে অংশটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এগুলোই জেনারেলি আমাদের প্ল্যান্ট ফিজিওলজিতে পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের গ্রোথ এবং ডেভেলপমেন্টে প্রধানত ডিফারেন্ট টাইপের হরমোন কাজ করে। এবার দেখো আমরা যে স্ট্রাকচার যেটা দেখলাম, তো প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে রুটস। রুটস প্রধানত কি কাজ করে, বলছে অ্যাঙ্করেজ দ্য প্ল্যান্ট বডি ইন দ্য সয়েল। তাহলে উদ্ভিদকে প্রধানত মাটির সঙ্গে আটকে রাখে প্রধানত এই মূল, এবং হেল্প টু অ্যাবসর্ব দ্য মিনারেলস অ্যান্ড দ্য ওয়াটার ফ্রম সয়েল। তাহলে জল এবং খনিজ লবণকে শোষণ করতে হেল্প করে। দেখো আমি আবারও বলছি যে জলের শোষণ একরকম মেকানিজমে হয় এবং খনিজ লবণের শোষণ একরকম মেকানিজমে হয়। তো এটা কিন্তু ডিফারেন্ট, এরকম নয় যে জলে দ্রবীভূত একসঙ্গে তারা প্রধানত অ্যাবসর্ব হয়, কিন্তু তাদের মেকানিজমটা কিন্তু ডিফারেন্ট, এটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, সেই জন্য জলের অ্যাবসর্পশন এবং তার সঙ্গে সঙ্গে মিনারেলের পরিবহন আমরা দুটো ক্লাসে আমরা পড়ব। বিভিন্ন রকমের থিওরি দিয়েছিলেন বিভিন্ন সায়েন্টিস্ট মিনারেলসের পরিবহনে, যেমন লুন্ডেন গার্টের হাইপোথেসিস, একদম আমরা ডিটেলসে এগুলো সম্পর্কে পড়ব।
এবং মূল কি করে, মূল বলছে প্রোভাইড দ্য লার্জ সারফেস এরিয়া ফর অ্যাবসর্পশন। তাহলে একটা গাছের যদি আমরা মূল দেখি তাহলে মূলেতে বিভিন্ন রকমের ব্রাঞ্চ থাকে এবং যেহেতু বিভিন্ন ব্রাঞ্চিং হয় সেই জন্য একটা সারফেস এরিয়া দেয়। যেমন আমরা দেখেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে অসংখ্য আঙুলের মতো প্রবর্ধক বা ভিল্লাই থাকে, তার ফলে সারফেস এরিয়া পেয়ে যায়। যত সারফেস এরিয়া হবে তত অ্যামাউন্ট অফ অ্যাবসর্পশন তত বেশি হবে। এবং এক্ষেত্রেও মূলেতে যেহেতু অসংখ্য মূলরোম থাকে, দেখো এক্ষেত্রে মূলের যে বিভিন্ন শাখা আছে, যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে আমরা কি দেখতে পাচ্ছি, রুট হেয়ার। রুট হেয়ার বা মূলরোমই প্রধানত একটা বড় সারফেস এরিয়া দেয়, ঠিক আছে। এবং এই রুট হেয়ারের মধ্যে এক্সটেন্সিভ ব্রাঞ্চিং এ যেটা থাকে এবং রুটস বিয়ার এ ডেন্স ক্লাস্টার অফ টাইনি হেয়ার লাইক স্ট্রাকচার। এই যে সারফেস এরিয়া কেন হচ্ছে, কারণ মূলের মধ্যে এক্সটেন্সিভ ব্রাঞ্চিং থাকে, বিভিন্ন শাখা প্রশাখা থাকে এবং সেই শাখার মধ্যে প্রধানত রুট হেয়ার বা মূলরোম থাকে এবং এই মূলরোম দিয়েই উদ্ভিদ প্রধানত জল শোষণ করে। এক্সটেনশন অফ দ্য এপিডার্মাল সেল অফ রুট, তাহলে এই যে মূলরোম অ্যাকচুয়ালি কি, আমরা জানি যে কোনো প্ল্যান্টসের যে বাইরের দিকের যে সেলের যে কভারিং, তো সেটাই হচ্ছে এপিডার্মিস। এবং এপিডার্মিস, দেখো এটা হচ্ছে এপিডার্মিস, তো এপিডার্মিস থেকে এক্সটেনশন, এটাই কিন্তু প্রকৃতপক্ষে মূলরোম। সুতরাং মূলরোম কি দিয়ে তৈরি হবে, এপিডার্মিসের এক্সটেনশন, এছাড়া আর কিছু নয়। এবং প্রোভাইড 67% টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। মানে মূলের যে টোটাল যে সারফেস এরিয়া আছে তার অন্তত 67%, মানে ম্যাক্সিমাম প্রধানত রুট হেয়ার প্রোভাইড করে। আবার বলছি যে উদ্ভিদ যে স্ট্রাকচারের সাহায্যে জল শোষণ করে, তো সেটাই হচ্ছে রুট। এবং এই রুটের মধ্যে তার সারফেস এরিয়া বাড়ানোর জন্য এই মূলের মধ্যে অসংখ্য মূলরোম থাকে। এবং মূলরোমগুলো প্রধানত সমস্ত মূলকে যদি আমরা কনসিডার করি, মূলরোম কিন্তু 67% সারফেস এরিয়া প্রোভাইড করে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মূলরোম আমরা দেখতে পাচ্ছি, এটার কিছুই নয়, এটা হচ্ছে এক্সটেনশন অফ এপিডার্মিস। মানে মূলের যদি আমরা হিস্টোলজি দেখি, তার টিস্যু দেখি, প্রথমে এপিডার্মিস থাকবে, তারপরে কটেক্স থাকবে, তারপরে এন্ডোডার্মিস থাকবে, ঠিক আছে। সুতরাং এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে এপিডার্মিসের একটা এক্সটেনশন। এরপরে দেখো নিউট্রিয়েন্টস তাহলে কি হচ্ছে, মানে জাস্ট আমরা কিছু বেসিক আইডিয়া নিচ্ছি। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, দেখো উদ্ভিদের বেঁচে থাকার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন হবে, কার্বন ডাইঅক্সাইড হবে যেটা এয়ার থেকে সে নেবে, এবং ওয়াটারকে সয়েল থেকে নেবে, এবং মিনারেলসকে নেবে সয়েল থেকে, ঠিক আছে। এবং মিনারেলস অ্যাবসর্পশন বাই দ্য রুট, তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মিনারেলস অ্যাবসর্পশন বাই দ্য রুট। বলছে মিনারেলস অ্যাভেলেবল ফর দ্য প্ল্যান্ট, তো ইট প্রেজেন্ট ইন সলিউশন ফর্ম। তাহলে যে সমস্ত খনিজ লবণ আছে, দেখো ডিফিউশন এবং অসমোসিস বুঝতে গেলে এটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। তাহলে জলের মধ্যেই কিন্তু বিভিন্ন খনিজ লবণ থাকে, মানে সলিউট থাকে, বিভিন্ন মিনারেলস থাকে, ঠিক আছে। তাহলে মিনারেলস প্রধানত যে সমস্ত আচ্ছা এবার বলি, যে মিনারেলসকে প্রধানত মূলের সাহায্যে সে অ্যাবসর্ব করবে, দুই ধরনের মাটিতে যে জল থাকে সেই জলের মধ্যে যেটা সলিউশন তৈরি করে, সেই খনিজ লবণকেই কিন্তু উদ্ভিদ প্রধানত অ্যাবসর্ব করে। তাহলে ইট প্রেজেন্ট ইন দ্য সলিউশন ফর্ম, এবং মিনারেলস প্লাস ওয়াটার, তো এটাই প্রধানত সলিউশন তৈরি করে। এবং এই সলিউশন এবং পিওর সলভেন্টের মধ্যে কি ডিফারেন্স আছে, তাদের কি মেকানিজম আছে, সেগুলো আমরা পরে দেখছি। আর উদ্ভিদ প্রধানত কোন খনিজ লবণকে শোষণ করতে পারে না, বলছে মিনারেলস নট অ্যাভেলেবল ফর দ্য প্ল্যান্ট, ইট বাউন্ড উইথ সয়েল পার্টিকেল বাই দ্য আয়নিক বন্ড। দেখো এক্ষেত্রে সয়েল পার্টিকেল আছে এবং এই সয়েল পার্টিকেলের সঙ্গে আমরা দেখছি মিনারেলস যুক্ত আছে। তাহলে মাটির সঙ্গে যে সমস্ত খনিজ লবণ যুক্ত হয়ে আছে সেগুলোকে কিন্তু উদ্ভিদ কিন্তু অ্যাবসর্ব করতে পারে না। প্রধানত জলে দ্রবীভূত খনিজ লবণই প্রধানত প্ল্যান্ট অ্যাবসর্ব করে, এবং সেই জন্যই বলা হয় জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ। তাহলে যে সমস্ত খনিজ লবণগুলো সয়েল পার্টিকেলের সঙ্গে লেগে আছে সেগুলোকে কিন্তু এরা কিন্তু অ্যাবসর্ব করতে পারে না। আর এই যে মিনারেলস আমরা দেখলাম, তো মিনারেলসের এই যে কনসেন্ট্রেশন প্রধানত সয়েল ফার্টিলিটি এবং অ্যাসিডিটি অফ দ্য সয়েল কন্ট্রোল করে। যেরকম টাইপের মিনারেলস হবে তার উপর ভিত্তি করবে যে একটা মাটিতে প্রপার কিন্তু এই মিনারেলস বা খনিজ লবণ থাকতে হবে, ঠিক আছে। তাহলে একটা উদ্ভিদের মানে মাটির উর্বরা শক্তি এবং তার সঙ্গে সঙ্গে মাটির অ্যাসিডিটি, তার তার নেচার, এই সব কিছু কিন্তু মিনারেলস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তিন ধরনের নিউট্রিয়েন্ট থাকবে, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা ওয়াটার আর একটা মিনারেলস। তাহলে ওয়াটারকে সে মাটি থেকে শোষণ করছে আর মিনারেলসকে মাটি থেকে শোষণ করছে। তাহলে এই যে মিনারেলস যেটা আছে যেগুলো প্রধানত সলিউশন ফর্মে থাকে সেটাকেই প্ল্যান্ট শোষণ করে, ঠিক আছে। এবং যেটা সলিউশন ফর্মে থাকে না তাকে শোষণ করে না। তো এই যে শোষণের মেকানিজম, তো এটা প্রধানত ডিফিউশন, অসমোসিস, এটা আমাদেরকে জানতে হবে, কারণ সলিউশনের মধ্যেই প্রধানত এই মিনারেলস গুলো থাকে, ঠিক আছে। তাহলে একটা সলিউশনের কনসেন্ট্রেশন, একটা সলিউশনের ডাইলিউশন, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে।
এরপরে দেখো বলছে প্রসেস ইনভলভড ইন অ্যাবসর্পশন বাই দ্য রুটস। তাহলে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ প্রধানত কিভাবে উদ্ভিদ অ্যাবসর্ব করছে, একদম বেসিক আইডিয়া আমরা নিচ্ছি। তো এক্ষেত্রে যে মূল আছে, মূলের যদি আমরা হিস্টোলজি দেখি, দেখো বাইরের দিকে কি থাকবে, একদম আউটার যে লেয়ার আছে, তো সেটাই হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের পরে দেখো অনেকগুলো সেল লেয়ার আছে, তো এগুলোকেই আমরা বলবো কর্টেক্স, এবং কর্টেক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোডার্মিস আছে। তো এই যে এন্ডোডার্মিস আছে, তো এন্ডোডার্মিসে এইবার দেখো এই যে এন্ডোডার্মিস আছে, তো এন্ডোডার্মিসে এই যে স্ট্রাকচার যেটা আছে, তো এগুলোকেই আমরা বলবো ক্যাসপোরিয়ান পট্টি, ঠিক আছে। অর্থাৎ এই যে ল্যাটারাল যে স্ট্রাকচার আছে, এগুলো হচ্ছে ক্যাসপোরিয়ান পট্টি। এন্ডোডার্মিসে অনেক সেল থাকে। যে সমস্ত সেলেতে আমরা ক্যাসপেরিয়ান পট্টি দেখতে পাই সেগুলো ঠিক আছে নর্মাল সেল, কিন্তু যেগুলোতে আমরা ক্যাসপেরিয়ান পট্টি দেখতে পাই না তাদেরকে বলা হয় পারন কোষ, ঠিক আছে। তো যাই হোক, এই এন্ডোডার্মিসের মধ্যে আমরা ক্যাসপেরিয়ান পট্টি দেখতে পাই। তাহলে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ, এটা হচ্ছে রুট হেয়ার আছে। রুট হেয়ার তাহলে কি হচ্ছে, আউটগ্রোথ অফ দ্য এপিডার্মিস, এখান দিয়ে শোষণ করলো, শোষণ করার পরে এই জল কটেক্সে যাবে এবং কটেক্স থেকে এন্ডোডার্মিসে যাবে, এবং যখনই এন্ডোডার্মিসে যাবে তখন এই ক্যাসপেরিয়ান পট্টি এই জল এবং খনিজ লবণের পরিবহনে বাধা দেবে। তখন উদ্ভিদ অন্য একটা রুট ফলো করে। আলটিমেটলি জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে উদ্ভিদকে কোথায় পৌঁছে দিতে হবে, জাইলেমে। তাহলে এরপরে যে লেয়ার আছে, তাহলে এখান থেকে এই এন্ডোডার্মিস থেকে সেটা পেরিসাইকেল হয়ে সেটা জাইলেমে চলে আসবে, ঠিক আছে। এই যে রুট অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কোন রুট সে ফলো করে। প্রথমে এপিডার্মিস, তারপরে কটেক্স, তারপরে এন্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল, এবং তারপরে হচ্ছে জাইলেম। জাইলেমে চলে যাওয়া মানে ব্যাস, এবার জাইলেম নিজে নিজেই জলকে এবার অন্য একটা প্রসেসে জলকে তখন সে কিন্তু পাতাতে পৌঁছে দেবে। তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে অ্যাবসর্পশন, মানে মাটি থেকে জলকে জাইলেমে পৌঁছে দেওয়া। সো দিস ইজ কল্ড এজ অ্যাবসর্পশন, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে মিনারেলস অ্যান্ড দ্য ওয়াটার মুভ ফ্রম দ্য সয়েল ইনটু দ্য এন্ডোডার্মিস এপিডার্মিস বাই টু প্রসেস। সুতরাং এই পর্যন্ত আমরা দেখলাম। তাহলে বলে এই পর্যন্ত সবাই যারা বোটানি মানে স্টুডেন্ট নয়, তো তাদের ক্ষেত্রে বেসটাও আমাদের ক্লিয়ার থাকে না, যেমন আমার নিজেরই ছিল না। তো যাই হোক, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে মিনারেলস অ্যান্ড দ্য ওয়াটার মুভ ফ্রম সয়েল ইনটু এপিডার্মিস বাই টু প্রসেস। তাহলে মাটি থেকে এই যে এপিডার্মিসের মধ্যে জল ঢুকছে, দেখো মিনারেলস এবং ওয়াটার এই যে মাটি থেকে যে এপিডার্মিসে ঢুকছে, এটা দুটো প্রসেসে ঢুকবে, একটা প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্যাসিভ পরিবহন আর অ্যাক্টিভ পরিবহন। প্যাসিভ পরিবহন মানে কি, সিম্পলি আমরা জানি যে নিষ্ক্রিয় পরিবহন এবং সক্রিয় পরিবহন। তাহলে আবার দেখো, মিনারেলস অ্যান্ড দ্য ওয়াটার মুভ ফ্রম সয়েল ইনটু এপিডার্মিস বাই টু প্রসেস। অর্থাৎ জল থেকে, যেটা বলছিলাম যে উদ্ভিদের তো আর হাত নেই যে মাটি থেকে জল খুঁড়ে নিয়ে এসে চলে আসবে। অ্যাকচুয়ালি মাটি থেকে মানে মাটির যে জল আছে, জলে দ্রবীভূত খনিজ লবণ, এগুলো এপিডার্মিসের মধ্যে ঢুকবে। তাহলে এই যে ঢুকছে মাটি থেকে জল এপিডার্মিসে, এটা দুটো প্রসেসে ঢুকবে। আমরা যেমন হাত দিয়ে নিয়ে নিতে পারি, এরা দুটো প্রসেসে সেটাকে নেবে, দুটো ফিজিক্যাল প্রসেসে সেটাকে নেবে, একটা প্যাসিভ আর একটা হলো অ্যাক্টিভ। তো প্যাসিভ ট্রান্সপোর্ট মানে কি, মানে নিষ্ক্রিয় পরিবহন আমরা কাকে বলবো, এক্ষেত্রে কোনো এটিপি লাগবে না প্রথম। সেকেন্ড হচ্ছে কি, এক্ষেত্রে এই যে জল এবং খনিজ লবণ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাবে। যেমন ধরে যাক কোনো মানুষের অনেক টাকা আছে, তাহলে সে যদি কিছু টাকা যদি সে দান করে, তাহলে তার অতটা প্রবলেম হবে না। কিন্তু যার কিছুই নেই, তার থেকে যখন চাওয়া হবে তখন তার মধ্যে প্রচুর চাপ তৈরি হবে, ঠিক আছে। এক্ষেত্রেও সেরকম, মাটিতে জল এবং খনিজ লবণ প্রচুর পরিমাণে আছে, সেটা যদি এপিডার্মিসে যদি ইজিলি যদি চলে যায়, তাহলে কোনো রকম এটিপি লাগবে না। তো এটাই হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, যদি এরকম ঘটে যে কম ঘনত্ব থেকে যখন বেশি ঘনত্বের দিকে যখন কোনো পদার্থের পরিবহন ঘটবে, তখন এক্ষেত্রে এটিপি লাগবে। তাহলে দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট মানে কি, বলছে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। ধরা যাক মাটিতে ধরা যাক 10টি সোডিয়াম আছে, আবার এপিডার্মিসে ধরা যাক 2টো সোডিয়াম আছে। তাহলে 10টি সোডিয়াম হচ্ছে হাই কনসেন্ট্রেশন আর 2টো সোডিয়াম হলো লো কনসেন্ট্রেশন। তো এটাই হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে এটাই, 10টি সোডিয়াম থেকে 2টো সোডিয়ামের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ইজিলি ঘটবে এই ধরনের ট্রান্সপোর্ট, কোনো রকম এনার্জির এক্ষেত্রে ইউজ হবে না। তো এটা প্রধানত ডিফিউশন,
এর একটা এক্সাম্পল হলো ডিফিউশন বা ব্যাপন। ব্যাপন তাহলে প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। এবং মুভমেন্ট অফ দ্য আয়ন্স অ্যালং উইথ ওয়াটার ফ্রম দ্য হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন, তো এটাই হলো প্যাসিভ ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তার মানে যেটা বললাম যে 10টি সোডিয়াম একদিকে আছে আর 2টো সোডিয়াম একদিকে আছে, এই 2টো সোডিয়াম যখন 10টা সোডিয়ামের দিকে যাবে তখনই সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এক্ষেত্রে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, এবং এক্ষেত্রে কি হবে, ইউজ অফ এনার্জি, অবশ্যই এটিপির ইউটিলাইজেশন ঘটবে, এটিপির তখন কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে। এবং এই যে ট্রান্সপোর্ট আছে, এই ট্রান্সপোর্ট প্রধানত দেখো আরো এক রকমের ট্রান্সপোর্ট আমরা বলতে পারি, তো সেটা হচ্ছে ফ্যাসিলাইটেটেড ডিফিউশন। এই যে পরিবহন প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা হচ্ছে, নর্মাল ডিফিউশন যদি হয় সেটা খুব স্লো রেটে হয়, কিন্তু যদি কোনো প্রোটিনের থ্রু দিয়ে হয় তখন তাকে আমরা বলবো সহায়ক ব্যাপন। ঠিক আছে। আবার বলছে যে যখন নর্মাল প্যাসিভ ট্রান্সপোর্ট যখন হবে, জাস্ট প্লাজমা মেমব্রেন, কি প্লাজমা মেমব্রেন হচ্ছে একটা লিকুইড মেমব্রেন, তাহলে কোনো পদার্থ জাস্ট এই লিকুইড মেমব্রেনে ডিজলভ হবে, দ্রবীভূত হবে, এবং তারপরে সেটা সেলের মধ্যে ঢুকবে, এটা হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু এই যে ডিজলভ হচ্ছে, এই ডিজলভ হতে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, সহজে এটা ঘটবে না, তার রেট অনেক কম হবে। যখন কোনো প্রোটিনের সাহায্যে কোনো পদার্থের পরিবহন ঘটবে, ধরা যাক উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, প্লাজমা মেমব্রেনের মধ্যে বিভিন্ন প্রোটিন আছে, এই প্রোটিনের সাহায্যে যখন ট্রান্সপোর্ট ঘটবে, তো তখনই তাকে আমরা বলবো ফ্যাসিলাইটেটেড ট্রান্সপোর্ট। ঠিক আছে। বলছে ট্রান্সপোর্ট অফ দ্য সাম নিউট্রিয়েন্ট অর দ্য আয়ন্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন থ্রু দ্য ক্যারিয়ার প্রোটিন, তো তখনই তাকে আমরা বলবো ফ্যাসিলাইটেটেড ডিফিউশন। তাহলে দেখো ডিফিউশন দুই ধরনের হতে পারে, একটা নর্মাল ডিফিউশন যেটা বললাম, যে কোনো পদার্থ প্লাজমা মেমব্রেনে ডিজলভ হলো, কোনো রকম প্রোটিন লাগছে না, তারপরে সেটা সাইটোপ্লাজমের মধ্যে ঢুকলে এরকম হতে পারে। অথবা ফ্যাসিলাইটেটেড ডিফিউশন মানে কি, কোনো কেরিয়ার প্রোটিনের সাহায্যে যখন হয়, তাহলে মাটি থেকে যখন এপিডার্মাল সেল অফ দ্য রুট এর মধ্যে যখন ট্রান্সপোর্ট হচ্ছে, এটা কিন্তু ফ্যাসিলাইটেটেড ডিফিউশনের মধ্য দিয়ে মেনলি হয়। ঠিক আছে। বিভিন্ন কেরিয়ার প্রোটিনের মধ্য দিয়ে যখন মিনারেলসের যখন পরিবহন হয়, তখন সোডিয়ামকে ক্যারি করার জন্য স্পেশাল টাইপের প্রোটিন থাকে, আবার পটাশিয়ামকে ক্যারি করার জন্য স্পেশাল টাইপের প্রোটিন থাকে। তাহলে প্রোটিনের সাহায্যে প্রধানত এই ধরনের পরিবহন হয়, এটাই ফ্যাসিলাইটেটেড ডিফিউশন। সুতরাং ফ্যাসিলাইটেটেড ডিফিউশন আমরা কোথায় দেখতে পাবো, মাটি থেকে এই যে খনিজ লবণের যে পরিবহন হচ্ছে এপিডার্মাল সেল অফ দ্য রুট, তো এটা এক রকমের ফ্যাসিলাইটেটেড ডিফিউশন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অসমোসিস। তাহলে অসমোসিস কাকে বলে? অসমোসিস আমরা একটু দেখে নিই যে হোয়াট ইজ দিস অসমোসিস। অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে। আর ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। তাহলে ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, আর অসমোসিস মানে হলো অভিস্রবণ। একটুখানি দেখে নাও। তো এক্ষেত্রে আমরা দেখছি যে দুটো সলিউশন আছে, দুটো সলিউশন এক্ষেত্রে ডিফার আছে। একটা পিওর ওয়াটার আছে আর একটা সলিউশন আছে। ঠিক আছে। একটা পিওর ওয়াটার মানে একদম বিশুদ্ধ জল, এবং আরো একটা জায়গা আছে, তো সেটা হচ্ছে একটা সলিউশন, তার মানে এই জলেতে সলিউট মিশে আছে। ঠিক আছে। সলিউট মানে মিনারেলস মিশে আছে, এবং এই দুটো সলিউশন সেপারেটেড আছে একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে, সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। সেমি পারমিয়েবল মেমব্রেনের ক্যারেক্টারিস্টিক ফিচার্সই হচ্ছে এটা, এই সবুজ কালারের সলিউট এখান দিয়ে যেতে পারে না। তাহলে কোনটা যায়? এর মধ্য দিয়ে জল যায়, মানে সলভেন্ট যায়। উদ্ভিদের ক্ষেত্রে, প্ল্যান্টসের ক্ষেত্রে কোনো সলিউশনে জলই থাকে, অর্থাৎ প্ল্যান্টসের ক্ষেত্রে যে কোনো সলিউশন, সেই সলিউশনের মধ্যে যে সলভেন্ট যেটা থাকে, একটা সলিউশন দুটো মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, একটা দ্রবণ, একটা হচ্ছে দ্রাব্য আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক মানে কি সলভেন্ট, সলভেন্ট মানে কি উদ্ভিদের ক্ষেত্রে পিওর ওয়াটার, আর দ্রাব্য মানে কি, দ্রাব্য মানে হচ্ছে সলিউট, মানে যে খনিজ লবণ, তো সেগুলোই হচ্ছে সলিউট। এখন অভিস্রবণ তাহলে আমরা কাকে বলবো? দেখো ডিফিউশন মানে কি, ডিফিউশন মানে ধরা যাক কোনো ঘরেতে আমরা ধূপ জ্বাললাম, সেই ধূপের গন্ধ একটু পরে সমস্ত ঘরেতে ছড়িয়ে পড়বে, মানে জাস্ট বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের মেটেরিয়ালস চলে যাবে, তো এটাই হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। তাহলে অসমোসিস তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই যে পিওর ওয়াটার আছে, তাহলে পিওর ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি না কম বলতে পারবে? আমি রাফলি বলছি, ঘনত্ব তাহলে পিওর ওয়াটারের কম না বেশি হবে বলতে পারবে? ঘনত্ব পিওর ওয়াটারের অবশ্যই কম হবে, আর সলিউশন যেটা আছে তার ঘনত্ব অবশ্যই বেশি হবে, একটা চিনির জলের ঘনত্ব তো অবভিয়াসলি বেশি হয়। তাহলে অভিস্রবণ বলতে আমরা কি বুঝবো? অসমোসিস হচ্ছে সেটাই যে পদ্ধতিতে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে জলের অণু যায়।
তাহলে এই যে পিওর ওয়াটার আছে এটা হচ্ছে কম ঘনত্ব, মানে রাফলি আমরা যে দেখছি যে ঘনত্বটা যদি আমরা দেখছি, তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কি হচ্ছে, জলের অণু বা সলভেন্টের পরিবহন, এটাকেই আমরা বলবো অসমোসিস। ঠিক আছে, এটা একটা ব্যাপার গেল। সেকেন্ড যে ব্যাপার যেটা হচ্ছে কি, এই যে অসমোসিস আছে, এই অসমোসিস কিন্তু একটা স্পেশাল টাইপের ডিফিউশন। অসমোসিস হচ্ছে প্রকৃতপক্ষে এক রকমের ডিফিউশন পদ্ধতি। এক্ষেত্রে দেখো, যদি জল এর সাপেক্ষে যদি আমরা ধরি, জলের রেসপেক্টে যদি আমরা ধরি, তাহলে পিওর ওয়াটারে জলের মলিকিউল কিন্তু অনেক বেশি থাকে দেন সলিউশন। তাহলে এই হাই ওয়াটার মলিকিউল যুক্ত অঞ্চল থেকে ওয়াটার মলিকিউল নিজে যখন কম ওয়াটার মলিকিউল যুক্ত অঞ্চলের দিকে যখন যাবে, তো তখনই তাকে আমরা বলবো অসমোসিস। ঠিক আছে, দেখো এটা কি বললাম বোঝা, একবার বলছি। দেখো এই যে পিওর ওয়াটার আছে, আমি কি বললাম, অসমোসিস বুঝতে গেলে আমরা জানি যে ছোটবেলায় আমরা পড়েছিলাম যে অভিস্রবণ হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে গতিশীল পদার্থের অণুগুলো কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যায়, এটাকেই আমরা বলবো অভিস্রবণ বা অসমোসিস। তাহলে এক্ষেত্রে যদি পিওর ওয়াটার আর সলিউশন যদি ধরি, তাহলে পদার্থের অণুগুলোর প্রধানত যাতায়াত কোন দিকে হচ্ছে, অর্থাৎ এই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে হচ্ছে। ঠিক আছে, মানে সলভেন্ট বা দ্রাবকের প্রধানত মুভমেন্ট কোন দিক থেকে হচ্ছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। পদার্থের অণুগুলোর কোন দিকে মুভমেন্ট করছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। পিওর ওয়াটারের তো ঘনত্ব কম, চিনির জলের ঘনত্ব তো বেশি। তাহলে দুটো সলিউশন যখন অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক থাকবে এবং যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো মুভ করবে, তো তখনই তাকে আমরা বলবো অসমোসিস। এটা বুঝতে পেরেছো? যেটা অসমোসিস হচ্ছে একটা স্পেশাল টাইপের ব্যাপন। ব্যাপন মানে কি, বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে মুভমেন্টের কোনো মলিকুলের মুভমেন্ট। তাহলে এক্ষেত্রে দেখো, পিওর ওয়াটার যে আছে, পিওর ওয়াটারে জলের পরিমাণ বেশি থাকে। পিওর ওয়াটারে তখন আমি আর একে ঘনত্ব বলছি না, একে আমরা বলছি ওয়াটার পোটেনশিয়াল। তার মানে পিওর ওয়াটারে ওয়াটার পোটেনশিয়াল মানে জলের অণুর সংখ্যা বেশি, মানে ওয়াটার পোটেনশিয়াল বেশি। আবার দেখো সলিউশনে জলের অণুর সংখ্যা কম, মানে হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল কম। তাহলে জলের মুভমেন্ট কোন দিকে হবে, বেশি ঘনত্ব থেকে, মানে ওয়াটার মলিকিউল থেকে। বেশি যেখানে ওয়াটার মলিকিউল আছে পিওর ওয়াটারে, তো সেখান থেকে সলিউশনের দিকে যাবে যেখানে কম ওয়াটার মলিকুল। আর বেশি থেকে কম মানেই হচ্ছে ডিফিউশন। তার মানে অসমোসিস হলো একটা স্পেশাল টাইপের ডিফিউশন ইনকে যদি আমরা জলের অণুকে যদি আমরা ধরি। ঠিক আছে, আরো একটা টার্ম আছে যে টার্ম আমাদেরকে বারবার কনফিউজড করে দেয়, তো সেটি হলো অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার মানে কি, সিম্পলি তুমি সহজেই বুঝতে পারবে হোয়াট ইজ দিস অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার মানেই হচ্ছে সেটা, দেখো যার কাছে কোনো জিনিস নেই তার সেটা টেন্ডেন্সি থাকে যে যে কোনো ভাবে সেটাকে ক্যাপচার করা। ঠিক আছে, তার মানে তার মধ্যে একটা চাপ থাকে যে ওই জিনিসটাকে আমাকে পেতে হবে। ক্লিয়ার? এক্ষেত্রেও সেরকম, যখন সলিউশন যদি আমরা দেখি, এই সলিউশনের মধ্যে সলিউট আছে মানে কে কম আছে, জল কম আছে। তাহলে এই সলিউশনের টেন্ডেন্সি কি থাকবে, জলকে টেনে নেওয়া। দিস ইজ কল্ড অসমোটিক প্রেসার। কোন একটা দ্রবণের যে জল গ্রহণের যে টেন্ডেন্সি, তো তাকেই আমরা বলবো অসমোটিক প্রেসার। এই যে সলিউশন আছে, এই সলিউশন জলকে টানছে। ঠিক আছে, তাহলে এই যে জল এখান থেকে এই দিকে যাচ্ছে কিসের জন্য, অসমোটিক প্রেসারের জন্য। কেন, সলিউশন এর মধ্যে একটা চাপ তৈরি হয়েছে, এই চাপে জল যাচ্ছে। সো দিস ইজ কল্ড অসমোটিক প্রেসার। কি বললাম বোঝাতে পেরেছি? দেখবো তাহলে আমরা বিষয়টা আমরা দেখলাম। এবার দেখো, এরপরে আমরা যেটাতে চলে আসছি এবার মেন জায়গাতে। দেখো অসমোসিস তাহলে কাকে বলে, দেখো বলছে মুভমেন্ট অফ দ্য ওয়াটার মলিকুল ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন থ্রু পার্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোসিস। এখানে আমি কি বলছি, মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউল, আমি ওয়াটার মলিকিউলের কথা লিখেছি। তাহলে জল যখন তার নিজের সাপেক্ষে, নিজের কথা যদি আমরা জলকে যদি ধরি, মুভমেন্ট অফ ওয়াটার মলিকুলস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন থ্রু পার্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন, তো তাকেই বলা হয় অসমোসিস। জলের এই যে মুভমেন্ট, তো জলের এই মুভমেন্ট কেই আমরা বলবো অসমোসিস। ঠিক আছে, তাহলে জল তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, তাহলে এটা একটা স্পেশাল টাইপের ব্যাপন। বুঝতে পেরেছি? এবার দেখো তাহলে এই জায়গাতে, এই যে
পার্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন বলতে উদ্ভিদের তো দুটো মেমব্রেন থাকে, একটা কোষ প্রাচীর আর একটা কোষ পর্দা, একটা সেল ওয়াল একটা সেল মেমব্রেন। সেল ওয়াল হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা ফ্রিলি পারমিয়েবল টু ফর ওয়াটার অ্যান্ড আদার মিনারেলস, সমস্ত পদার্থ কোষ প্রাচীর দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু সেল মেমব্রেন যেটা, তো সেটা হচ্ছে মানে পার্সিয়ালি পারমিয়েবল ফর দ্য সাম সাবস্টেন্সেস, মানে কোষ পর্দা হচ্ছে পছন্দমাফিক ভেদ্য পর্দা, তো কোষ পর্দার মধ্য দিয়ে জল সহজেই যাতায়াত করে। এটা হচ্ছে প্রথম জানবে, যেটা প্রধানত সেমি পারমিয়েবল যে মেমব্রেন আছে, তো সেই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে জল যেতে পারে কিন্তু কোনো সলিউড যেতে পারে না, ঠিক আছে। তবে কোষ পর্দাকে পছন্দমাফিক ভেদ্য পর্দা কেন বলা হয়? সমস্ত সলিউড নয়, কিছু কিছু সলিউড যেতে পারে, ঠিক আছে। ধরা যাক জল আছে, জলেতে সোডিয়াম আছে আর ক্লোরাইড আছে, তাহলে কোষ পর্দার মধ্য দিয়ে জল সহজেই যাবে। যে পর্দার মধ্যে দিয়ে জল যেতে পারে সেটাই হচ্ছে অর্ধভেদ্য পর্দা। আবার ধরা যাক কোষ পর্দা শুধুমাত্র সোডিয়ামকে পারমিট করে কিন্তু ক্লোরাইডকে পারমিট করে না, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র যেহেতু সোডিয়াম যেতে পারছে, ক্লোরাইড যেতে পারছে না, তো সেই জন্যই একে আমরা বলবো পার্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে, বা পার্সিয়ালি সেমি পারমিয়েবল মেমব্রেন। ক্লিয়ার? তাহলে অর্ধভেদ্য পর্দা আমরা এই কারণের জন্যই ব্যবহার করি, কারণ তার মধ্যে কেবলমাত্র জল যেতে পারে কিন্তু কোনো মিনারেলস বা সলিউড যেতে পারে না। কোষ পর্দার মধ্যে কিছু কিছু মিনারেলস যেতে পারে। তাহলে এই যে দেখো জলের এই যে মুভমেন্ট ঘটছে, যদি কোনো সেলের মধ্যে জলের যদি ইনওয়ার্ড মুভমেন্ট ঘটে, ওয়াটার মুভ ইনসাইড দ্য সেল, তো তখনই তাকে আমরা বলবো এন্ড অসমোসিস। তার মানে কি? অসমোসিস পদ্ধতিতে, অসমোসিস মানে হচ্ছে জলের মুভমেন্ট, ঠিক আছে, ওয়াটারের মুভমেন্ট। তাহলে যখনই কোনো সেলের মধ্যে জল যখন ঢুকবে তখন তাকে বলবো এন্ডো অসমোসিস, আর জল যখন সেল থেকে বেরিয়ে যাবে তখন তাকে আমরা বলবো এক্সো অসমোসিস। এক্স মানে কি? যে চলে গেছে, ঠিক আছে, তাহলে সেল থেকে যে জল চলে যাচ্ছে, তো এটাই হচ্ছে এক্সো অসমোসিস। তাহলে ওয়াটার মুভমেন্ট কিভাবে হবে? প্রথমে এপিডার্মাল সেলে হবে, তারপরে কটেক্সে হবে, তারপরে এন্ডোডার্মিস হবে, তারপরে পেরিসাইকেল হবে, তারপরে জাইলেমের মধ্যে হবে, ঠিক আছে, জাইলেমে চলে যাবে। তাহলে এই যে জাইলেম পর্যন্ত যাওয়া, তো এটাই হচ্ছে প্রকৃতপক্ষে জলের অ্যাবসর্পশন। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে জলের পরিবহন, ট্রান্সপোর্ট। তাহলে দেখো দুটো টার্ম আছে, একটা শোষণ আর একটা হচ্ছে পরিবহন, একটা অ্যাবসর্পশন আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট। অ্যাবসর্পশন মানে কি? মাটি থেকে জলকে জাইলেমে পাঠিয়ে দেওয়া, সো দিস ইজ কল্ড অ্যাবসর্পশন। আর ট্রান্সপোর্ট মানে কি? জাইলেম থেকে পাতাতে পৌঁছে দেওয়া, তো একেই আমরা বলবো ট্রান্সপোর্ট। কি বললাম বোঝাতে? এই যে জলের যে পরিবহন হয়, তো এই পরিবহন প্রধানত তিনটে পথে হবে। একটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট, একটা হলো সিমপ্লাস্ট এবং আর একটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পথ। একটু ভালো করে দেখে নাও, বেসিক পার্থক্যটা একটু দেখো। তাহলে জলের এই যে পরিবহন প্রধানত সেল টু সেল হবে। এখানে দেখতে পাচ্ছ এটা একটা সেল আছে, এটা একটা সেল আছে, এটা একটা সেল আছে। প্রথমেই আমরা দেখব যে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে মানে কি। হোয়াট ইজ দিস অ্যাপোপ্লাস্ট? অ্যাপোপ্লাস্ট মানে হচ্ছে কোষ প্রাচীর। আমরা জানি যে উদ্ভিদের যে সেল ওয়াল, এটা কিন্তু নন লিভিং এবং দুটো কোষের মাঝখানে প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে ইন্টারসেলুলার স্পেস খুব কম থাকে, কিন্তু যদি থাকেও তাহলে কি হবে? তাহলে সেই যে নন লিভিং জায়গা দিয়ে যখন জল এবং খনিজ লবণের যখন পরিবহন হয় তখনই তাকে আমরা বলবো অ্যাপোপ্লাস্টিক রুট। সিম্পলি সেল ওয়ালের মধ্যে দিয়ে যখন হয় তখন তাকে আমরা বলবো অ্যাপোপ্লাস্ট। দেখো, দ্য অ্যাপোপ্লাস্ট ইজ দ্য কন্টিনিউয়াম অফ দ্য সেল ওয়াল অ্যান্ড দ্য এক্সট্রা সেলুলার স্পেসেস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেল ওয়ালের মধ্যে দিয়ে যখন পরিবহন হচ্ছে তখনই তাকে বলে অ্যাপোপ্লাস্টিক রুট, মানে পথ, ঠিক আছে। সেকেন্ড আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। ভালো করে দেখো, এখানে একটা বিষয় আছে, সিমপ্লাস্টিক আর ট্রান্সমেমব্রেন পাথওয়ের মধ্যে পার্থক্য। সিমপ্লাস্টিক কথার মানে কি? সিমপ্লাস্টিক পাথওয়ে মানে কোনো লিভিং স্ট্রাকচার দিয়ে যখন জলের যখন পরিবহন হবে তখন তাকে আমরা বলবো সিমপ্লাস্টিক পাথওয়ে। এক্ষেত্রে সিমপ্লাস্টিক পাথওয়েতে জল কেবলমাত্র একবার প্লাজমা মেমব্রেনকে ক্রস করে। কি বললাম? সিমপ্লাস্টিক পাথওয়েতে জল কেবলমাত্র একবার প্লাজমা মেমব্রেনকে ক্রস করে। ধরে যাক এক্ষেত্রে একটা সেল আছে এবং সেলেতে প্রথমে সেল ওয়াল আছে, তারপরে প্লাজমা মেমব্রেন আছে, ক্রস করে চলে গেল, চলে এসে সেলের সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে গেল। এরপরে আমরা জানি যে দুটো অ্যাডজাসেন্ট যে সেল আছে, তো সেই অ্যাডজাসেন্ট সেলের মধ্যে একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, তার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। অ্যাকচুয়ালি এটা হলো সাইটোপ্লাজমিক কানেকশন। তাহলে প্লাজমোডেসমাটা কিন্তু প্লাজমা মেমব্রেনের অংশ নয়। পাশাপাশি অবস্থিত দুটো যে প্ল্যান্ট সেল আছে তাদের মধ্যে যে সাইটোপ্লাজমিক যে কানেকশন, তো সেটাই হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে প্রথমবার জল যখন ঢুকছে,
প্লাজমা মেমব্রেন ক্রস করে যখন প্রথম এই যে সেল আছে সাইটোপ্লাজমে যখন ঢুকলো, ঢোকার পরে প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে পরের সেলে যাবে, এক্ষেত্রে কিন্তু কোষ পর্দার থ্রু দিয়ে যাবে না, প্লাজমোডেসমাটার থ্রু দিয়ে যাবে। এই সেলে যখন এলো আবার প্লাজমোডেসমাটার থ্রু দিয়ে গেল, নট সেল মেমব্রেন। তাহলে যখন সেলে ওয়াটারের যখন এন্ট্রি হবে একবার মাত্র যখন প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে মানে প্লাজমা মেমব্রেনের মধ্য দিয়ে হয়, তখনই তাকে আমরা বলবো সিমপ্লাস্টিক পাথওয়ে। পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করো, অনেকের কনসেপশন থাকে না, ঠিক আছে? তাহলে সিমপ্লাস্টিক পাথওয়ে আমরা দেখলাম। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে ট্রান্সমেমব্রেন রুট। সিমপ্লাস্টিক পাথওয়ে এবং ট্রান্সমেমব্রেন পাথওয়ের মধ্যে এটাই পার্থক্য। এক্ষেত্রে জল একবার কোষ পর্দাতে গেল, তারপর সাইটোপ্লাজম, তারপরে আবার দেখো এক্ষেত্রে কোষ পর্দা ভেদ করলো, আবার সেল ওয়াল দিয়ে আবার কি হলো, কোষ পর্দার মধ্যে প্রবেশ করলো, অনেকবার সেল মেমব্রেন ক্রস করবে যখন, তো তখনই তাকে আমরা বলবো ট্রান্সমেমব্রেন রুট। তাহলে একবার যখন সেল মেমব্রেন ক্রস করবে তখন সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে, আর অনেকবার যখন সেল মেমব্রেন ক্রস করবে তো তখনই তাকে আমরা বলবো ট্রান্সমেমব্রেন পাথওয়ে। তাহলে ট্রান্সমেমব্রেন পাথওয়েতে যেমন একবার লিভিং কোষ পর্দা দিয়ে যখন ক্রস করবে এবং তার সঙ্গে সঙ্গে কোষ প্রাচীর দিয়েও করে, ঠিক আছে? কিন্তু সিমপ্লাস্টিক পাথওয়েতে একবারই কেবলমাত্র জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ প্লাজমা মেমব্রেনকে যখন এন্ট্রি নেয় এবং পরিবহন যখন হয় তখন প্লাজমা মেমব্রেনকে ক্রস করে, ঠিক আছে? তো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে মানে কি? অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে প্রধানত কত সুন্দর ছবির সাহায্যে দেখানো আছে, বলছে ইনভলভ দ্য অ্যাডজাসেন্ট সেল ওয়াল। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সেল আছে এবং এই যে দুটো সেল আছে তাদের মধ্যে কোষ পর্দা আছে এবং তার বাইরে কোষ প্রাচীর আছে। সুতরাং এক্ষেত্রে এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের মধ্য দিয়ে যখন প্রধানত পরিবহন হচ্ছে, প্লাজমা মেমব্রেন তো ভিতরের দিকে আছে, তাহলে সেল ওয়ালের মধ্য দিয়ে যখন পরিবাহিত হচ্ছে তো তখনই তাকে আমরা বলবো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। কিন্তু এন্ডোডার্মিসে এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে আবার বাধা পেয়ে যায়। বলছে কন্টিনিউয়াস ইন দ্য রুট, রুটের মধ্যে একটা কন্টিনিউয়াস পাথওয়েতে হয়, তো বিকাম ডিসকন্টিনিউয়াস ডিউ টু প্রেজেন্স অফ দ্য ক্যাসপিরিয়ান স্ট্রিপ ইন দ্য এন্ডোডার্মিস। তাহলে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে কোথায় বাধা পাবে? এন্ডোডার্মিসে। কারণ এন্ডোডার্মিসে আমরা দেখেছিলাম যে সেল ওয়ালের মধ্যে প্রধানত ক্যাসপেরিয়ান পট্টি থাকে, ঠিক আছে? তাহলে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বাধা পাবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ এ, আমরা বাধা পাবো এন্ডোডার্মিস লেয়ারে, আমরা বাধা পাবো। সিমপ্লাস্টিক পাথওয়ে মানে কি? বলছে ইনভলভস দ্য ইন্টারকানেক্টেড প্রোটোপ্লাস্ট বাই দ্য প্লাজমোডেসমাটা। তাহলে দেখো প্রথম যে সেল প্রথম যে সেল আছে এই সেলের মধ্যে দিয়ে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন ভেদ করে প্রধানত এই যে ওয়াটার কোথায় চলে গেল, সাইটোপ্লাজম। তারপরে দুটো সাইটোপ্লাজমের মধ্যে কানেকশন আছে, এই কানেকশন মানে মাঝখান দিয়ে যাচ্ছে জলটা, ঠিক আছে? তাহলে ইনভলভ দ্য ইন্টারকানেক্টেড প্রোটোপ্লাস্ট বাই দ্য প্লাজমোডেসমাটা থ্রু দিয়ে যখন হয় তখনই তাকে আমরা বলবো সিমপ্লাস্টিক পাথওয়ে। এবং দ্য ট্রান্সমেমব্রেন অফ দ্য ওয়াটার অ্যান্ড দ্য সলিউট অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন এট দ্য রুটস হেয়ার থ্রু দ্য প্লাজমোডেসমাটা, ঠিক আছে? এবং অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টিক পাথওয়ে বোথ অকার সাইমালটেনিয়াসলি, ঠিক আছে? তাহলে একবার অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে জল ঢুকতে পারে, আবার সিমপ্লাস্টিক পাথওয়েতে যেতে পারে, আবার অ্যাপোপ্লাস্টিকে যেতে পারে, এরকম ঘটনা প্রধানত ঘটে। তাহলে অ্যাপোপ্লাস্টিক এবং সিমপ্লাস্টিক পাথওয়েতে চেঞ্জ হতে পারে। যেমন দেখো এই জায়গাতে আমরা দেখলাম যে যখন ক্যাসপিরিয়ান পট্টি যখন থাকবে তখন ওয়াটার চেঞ্জ ইটস মুভমেন্ট। তার মানে কি এই জায়গাতে ক্যাসপিরিয়ান পট্টি যখনই আছে তখন জল তখন আবার মানে সিমপ্লাস্টিক পাথওয়েতে যখন তখন সে চলে যাবে, ঠিক আছে? এখানে যখন বাধা পাচ্ছে তখন জল তখন এই প্লাজমা মেমব্রেন দিয়ে তখন প্লাজমোডেসমাটা থ্রু দিয়ে যাবে। সেল ওয়ালের মধ্যে দিয়ে যখন হচ্ছে তখন সেটা ক্যাসপিরিয়ান স্ট্রিপের মধ্যে বাধা পাচ্ছে। কিন্তু যদি প্লাজমা মেমব্রেন মানে সিমপ্লাস্টিক পাথওয়েতে যদি হয় তাহলে তখন কোনো বাধা পাবে না। সেই জন্য বলছে যে অ্যাপোপ্লাস্টিক এবং সিমপ্লাস্টিক পাথওয়েতে কিন্তু একটা অপরটাতে চেঞ্জ হতে পারে। তাহলে এই যে দেখো এক্ষেত্রে আবার লেখা আছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে কনসিস্টিং এভরিথিং এক্সটার্নাল টু দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য লিভিং সেল। তাহলে লিভিং সেলের কোষ পর্দার বাইরের দিকে যা কিছু আছে তো সেটাই হচ্ছে অ্যাপোপ্লাস্ট। ইনক্লুডস দ্য সেল ওয়াল, তাহলে এটা সেল ওয়াল দিয়ে তৈরি, এক্সট্রা সেলুলার স্পেস দিয়ে তৈরি, অ্যান্ড দ্য ইন্টেরিয়ার অফ দ্য ডেড সেল সাচ অ্যাজ দ্য ভেসেল এলিমেন্ট অ্যান্ড দ্য ট্রাকিড। তার মানে কোনো সেলের যত নন লিভিং মেটেরিয়ালস আছে তারাই তৈরি করবে অ্যাপোপ্লাস্ট। আর সিমপ্লাস্ট তাহলে কি করবে? কনজিস্ট অফ এন্টায়ার মাস অফ সাইটোপ্লাজম অফ লিভিং সেলস ইন এ প্ল্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লাজমোডেসমাটা।
তার মানে টোটাল সাইটোপ্লাজম এবং তার সঙ্গে সঙ্গে প্লাজমোডেসমাটা, দ্য সাইটোপ্লাজমিক চ্যানেলস দ্যাট ইন্টারকানেক্ট দেম। ঠিক আছে, তাহলে তিনটে রুট আমরা দেখলাম। অ্যাপোপ্লাস্টিক রুট কি বলছে? ওয়াটার অ্যান্ড দ্য সলিউট, সলিউট মানে ডিজলভ কেমিক্যাল, মুভ অ্যালং দ্য কন্টিনিউয়াম সেল ওয়াল অ্যান্ড দ্য এক্সট্রা সেলুলার স্পেস। তাহলে অ্যাপোপ্লাস্টিক রুটে সেল ওয়াল এবং এক্সট্রা সেলুলার স্পেস দিয়ে যাবে। সিমপ্লাস্টিক রুট দেখো ওয়াটার অ্যান্ড সলিউট মুভ অ্যালং দ্য কন্টিনিউয়াম সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের থ্রু দিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য দিস রুট require substances to cross a plasma membrane only once, যেটা বলছিলাম। ঠিক আছে, তাহলে সিমপ্লাস্টিক পাথওয়েতে কোষ পর্দা, এটা প্রচুর এমসিকিউতে প্রশ্ন দেয়, কেবলমাত্র একবারই অতিক্রম করে when they first enter the plant। ঠিক আছে, আর ট্রান্সমেমব্রেন রুটে কি হচ্ছে? বলছে ওয়াটার অ্যান্ড সলিউট মুভ আউট অফ ওয়ান সেল অ্যাক্রস দ্য সেল ওয়াল অ্যান্ড ইনটু দ্য নেবারিং সেল হুইচ মে পাস দেম টু দ্য নেক্সট সেল। তাহলে ট্রান্সমেমব্রেন রুট রিকোয়ার রিপিটেড ক্রসিং অফ প্লাজমা মেমব্রেন। এটাই হচ্ছে সিমপ্লাস্টিক আর ট্রান্সমেমব্রেন রুটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর বেশি বলছি না, তাহলে কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলো। সিমপ্লাস্টিক পাথওয়েতে জল একবার মাত্র প্লাজমা মেমব্রেনকে ক্রস করে, কিন্তু ট্রান্সমেমব্রেন পাথওয়েতে দেখো এটা একবার করছে, আবার একবার করছে, আবার একবার করছে। হ্যাঁ, সেই জন্য এটা একটা সিঙ্গেল রুট দেওয়া আছে, সিঙ্গেল চ্যানেল। আর ট্রান্সমেমব্রেন পাথ কি অনেকগুলো তীর চিহ্ন দেওয়া আছে দেখো। ঠিক আছে, এটাই বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে নন লিভিং মেটেরিয়ালস এর থ্রু দিয়ে যখন যাবে তখন সেটা অ্যাপোপ্লাস্ট। যখন, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম, আর আর বেশি বলছি না, তাহলে কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এইবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। দেখো, কোনো পিওর ওয়াটার আছে, তো পিওর ওয়াটারের শক্তি অনেক বেশি থাকে জলের মানে রেসপেক্টে আমরা যদি ধরি, কারণ সেখানে ওয়াটার মলিকুলের সংখ্যা বেশি থাকে। ঠিক আছে, ওয়াটার পোটেনশিয়াল তাহলে আমরা কাকে বলবো? দ্য ফিজিক্যাল প্রপার্টি দ্যাট প্রেডিক্টস দ্য ডিরেকশন ইন হুইচ ওয়াটার উইল ফ্লো ইজ কল্ড অ্যাজ ওয়াটার পোটেনশিয়াল। জল তাহলে কোন দিকে যাবে, তো যার সাহায্যে প্রধানত এটা নির্ধারিত হয়, তো সেটাই হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। ঠিক আছে, আগে এইখানটা দেখো, ওয়াটার পোটেনশিয়াল আগে এই জায়গাটা বলি, তারপর ওখানটা বলছি। একদম ক্লিয়ারলি বুঝবে যে হোয়াট ইজ ওয়াটার পোটেনশিয়াল। দেখো, ওয়াটার পোটেনশিয়ালকে আমরা সাই অক্ষর দিয়ে প্রকাশ করি প্রথম। ঠিক আছে, সো দিস ইজ রিপ্রেজেন্ট বাই গ্রিক লেটার সাই। ওয়াটার মলিকুল মুভ র্যাপিডলি ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড বিকজ দে হ্যাভ কাইনেটিক এনার্জি। তাহলে ওয়াটার মলিকুল একদিক থেকে অন্যদিকে যায়, কোনো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে যদি সেপারেট করি, তাহলে একটা দিক থেকে অন্য দিকে সে যাবে, কারণ জলের একটা নির্দিষ্ট এনার্জি থাকে, একটা কাইনেটিক এনার্জি, একটা গতিশক্তি থাকে, তো সেই কারণের জন্য সে মুভ করতে পারে। কিন্তু সলিউশনে কেন সে অত দ্রুত মুভ করে না সেটা আমি পরে আসছি। বলছে মোর ওয়াটার মলিকুল দেন গ্রেটার কাইনেটিক এনার্জি। যত ওয়াটার মলিকুল থাকবে তত সেই শক্তিটা তত বেশি হবে, মানে পোটেনশিয়ালিটি তত বেশি হবে। লেস ওয়াটার মলিকুল মানে লোয়ার কাইনেটিক এনার্জি। তাহলে ডিস্টিল্ড ওয়াটার অর দ্য পিওর ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অর ওয়াটার পোটেনশিয়াল। তাহলে দেখো একটা বিষয়, ওয়াটার পোটেনশিয়াল বোঝার জন্য দেখো, জনগণের শক্তি বলতে আমরা কি বুঝি? যখন অনেক মাস অফ পিপল যখন থাকবে, তখন আমরা দেখছি যে সেটা প্রচন্ড, তখন মানে সেই শক্তি কিন্তু বিপুল। এক্ষেত্রেও সেরকম, যখন লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকুল থাকবে তখন তার শক্তি কিন্তু মানে প্রচুর বেশি হবে, এবং সেটা তখন কি করবে? তখন সেটা একটা দিকে সে মুভ করবে। তাহলে এই যে অনেকগুলো ওয়াটার মলিকুল যখন থাকছে, তখন সে কিন্তু মুভ করতে পারছে। এই যে একটা শক্তি, কিসের জন্য আমরা মুভ করব? কোন একটা তাহলে এই যে ফোর্স, যেটা জলের যে ইন্টারনাল যে ফোর্স, দেখো পৃথিবীতে যত মেটেরিয়ালস আছে, যত বস্তু আছে, সববার কিন্তু কোনো না কোনো শক্তি আছে, তাদের মধ্যে অন্তর্নিহিত এনার্জি আছে। ঠিক আছে, তাহলে জলের মধ্যে এই যে এনার্জি আছে, তো এটাই হলো ওয়াটার পোটেনশিয়াল। জলের এই এনার্জির জন্যই জল কিন্তু মুভ করে। আমরা জানি যে জলের সমচ্ছশীলতা ধর্ম আছে, সেটা উঁচু থেকে সবসময় সে নিচুর দিকে যাবে। কেন যাবে? কারণ তার মধ্যে একটা এনার্জি আছে। এই এনার্জিটাই হলো কাইনেটিক এনার্জি, এবং এটাই হলো ওয়াটার পোটেনশিয়াল। যত ওয়াটার মলিকুলের সংখ্যা বেশি হবে তত সে দ্রুত যাবে, আর যত কম হবে তত সে স্লো যাবে, কারণ যত বেশি হবে তখন একসঙ্গে অ্যাকুমুলেট করে ওয়াটার পোটেনশিয়াল বা কাইনেটিক এনার্জি তত বেশি হবে। তাহলে বলছে মোর ওয়াটার মলিকুল দেন দ্য গ্রেটার কাইনেটিক এনার্জি, আর লেস ওয়াটার মলিকুল মানে লোয়ার কাইনেটিক এনার্জি।
তাহলে দেখো ডিস্টিলড ওয়াটার অর দ্য পিওর ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অর ওয়াটার পোটেনশিয়াল। তাহলে যদি আমরা পিওর ওয়াটার যদি ধরি তাহলে তার কাইনেটিক এনার্জি বা ওয়াটার পোটেনশিয়াল বেশি হবে, কিন্তু সলিউশনের কাইনেটিক এনার্জি আর ওয়াটার পোটেনশিয়াল এক্ষেত্রে কম হবে। তার মানে কি, যখনই কোনো জলেতে যখন কোনো পদার্থ আমরা দিয়ে দিচ্ছি তখন কিন্তু তার ওয়াটার পোটেনশিয়াল বেশি হবে। কেন? কারণ তখন সেখানে জলের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল যে ভ্যালু সেটা হচ্ছে 0। বলছে ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল ভ্যালু হচ্ছে 0। তবুও যদি বুঝতে না পারো এই জায়গাটা একটুখানি দেখে নাও। প্রথমে আগে এইখানটা একটু দেখে নাও। দেখো ওয়াটার পোটেনশিয়াল ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ওয়াটার পোটেনশিয়াল মানেই আমরা দেখলাম যে জল যে মুভ করবে, তো সেই ক্ষমতা, তো সেটাই হলো ওয়াটার পোটেনশিয়াল। পিওর ওয়াটারের মুভমেন্টের ক্ষমতা অনেক বেশি, তার মানে পিওর ওয়াটারে ওয়াটার পোটেনশিয়াল বেশি। ঠিক আছে, দেখো এখানে ওয়াটার পোটেনশিয়াল কম কেন হবে? কারণ সলিউশনে ওয়াটারের মুভমেন্টটা কম হবে। কেন? ওয়াই? কারণ ধরা যাক এক্ষেত্রে জল আছে, এই জলের মধ্যে আমি কোনো সলিউট দিয়ে দিয়েছি, NaCl দিয়ে দিয়েছি, তো এই NaCl তখন ভেঙে যাবে, Na+ আর ক্লোরাইড। আর জলের অণু আমরা জানি যে জল হচ্ছে হাইড্রোজেন বন্ড করবে, এবং এক্ষেত্রে দেখো এই যে OH যেটা তৈরি হচ্ছে, এই যে O আর H যেটা আছে এদের মধ্যে ইলেকট্রন পেয়ার থাকে, এবং H যেহেতু একটা ইলেকট্রো পজিটিভ একটা মেটেরিয়াল, তো সেই জন্য সেই ইলেকট্রনকে মানে অক্সিজেন কি করবে, এই যে হাইড্রোজেন আছে এই অক্সিজেন যেহেতু একটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে এবং তার ফলে মাইনাস তৈরি হবে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা H+ আর O- দেখতে পাচ্ছি, অক্সিজেন মাইনাস। আর NaCl তো ভেঙে গেছে, Na+ আর Cl-। তাহলে এই Na+ O- এর সঙ্গে একটা বন্ড তৈরি করবে। তাহলে হাইড্রোজেন বন্ড ইজ ফর্মড ইন বিটুইন সলিউট অ্যান্ড সলভেন্ট। যখনই বন্ড তৈরি করবে তখন সেই ওয়াটার মলিকুলকে সে টেনে রেখে দিচ্ছে। যদি টেনে রেখে দেয় তাহলে জলের অণু আর মুভ করতে পারবে না। ওয়াটার পোটেনশিয়াল মানে কি? মুভমেন্টের ক্ষমতা। তাহলে সলিউশনের মধ্যে মুভমেন্টের ক্ষমতা অলরেডি কমে যাবে, তার মানে সলিউশনের মধ্যে ওয়াটার পোটেনশিয়াল কমে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াটার পোটেনশিয়াল মানে জলের মুভমেন্টের ক্ষমতা। পিওর ওয়াটারে কেন ওয়াটার পোটেনশিয়াল বেশি? কারণ তাকে টেনে ধরে রাখার জন্য কেউ নেই। কিন্তু সলিউশনে কেন ওয়াটার পোটেনশিয়াল কম? কারণ সলিউশনের মধ্যে যে সলিউট থাকে সেই সলিউটগুলো জলের অণুর সঙ্গে বন্ড তৈরি করে ফেলে এবং তার ফলে জল আর মুভ করতে পারে না। সেই কারণের জন্য সলিউশনের ওয়াটার পোটেনশিয়াল কম হয়। তাহলে অসমোসিস মানে কি? বলছে ওয়াটার মলিকুল মুভ ফ্রম হাই ওয়াটার পোটেনশিয়াল টু দ্য লো ওয়াটার পোটেনশিয়াল থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে তারা মুভ করছে। বলছে সয়েলে প্রধানত জল কেন মুভ করবে? দেখো মাটিতে ওয়াটার পোটেনশিয়াল অনেক বেশি দেন রুট। তাহলে মাটিতে প্রধানত মূলের তুলনায় ওয়াটার পোটেনশিয়াল বেশি, অবভিয়াসলি সেখানে জলের পরিমাণ বেশি থাকবে। আবার মূলেতে যখন জল যাচ্ছে, স্টেমেতে যে পরিমাণ জল ছিল তার থেকে বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে মূলেতে ওয়াটার পোটেনশিয়াল স্টেমের থেকে বেশি, সেই জন্য স্টেম বা কাণ্ডতে জল যাবে। কাণ্ডতে যখন জল চলে গেল তখন সেখানে ওয়াটার পোটেনশিয়াল বেশি হয়ে গেল। তখন আবার পাতাতে তখন ওয়াটার পোটেনশিয়াল কম, তাহলে সেখানে তখন মানে পাতাতে জল চলে গেল। তাহলে পাতাতে যখন ওয়াটার পোটেনশিয়াল বেশি হয়ে গেল দেন এয়ার, তখন পাতা থেকে জল কি হচ্ছে? এয়ারে চলে যাচ্ছে, ট্রান্সপিরেশন হচ্ছে। সো সয়েল হ্যাভ ওয়াটার পোটেনশিয়াল মানে হাই ওয়াটার পোটেনশিয়াল দেন দ্য রুট, এবং এবং এরকম ভাবেই প্রধানত এই ওয়াটার পোটেনশিয়ালের জন্যই জল প্রধানত মুভ করে। প্রথমে আমরা দেখলাম, প্রথম যে ছবিটা দেখলাম, মাটি থেকে মূল, মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতা, পাতা থেকে এয়ার। ঠিক আছে, এইভাবেই জল প্রধানত মুভ করে। ফর দিস রিজন ওয়াটার ফ্রম দ্য সয়েল ক্যান মুভ এয়ার থ্রু দ্য প্ল্যান্ট বডি। তাহলে দেখো এই যে জলের এই যে মুভমেন্ট ঘটছে, উদ্ভিদ দেহ থেকে সে বাতাসে যাবে ট্রান্সপিরেশনের মধ্যে দিয়ে, যেটা বললাম 99% ওয়াটারের ট্রান্সপিরেশন হবে। কেন হবে? ওয়াটার পোটেনশিয়ালের জন্য। ঠিক আছে, কারণ পাতাতে ওয়াটার পোটেনশিয়াল প্রচুর বেশি থাকে এবং সেই কারণের জন্য সেই মানে ওয়াটার সহজেই ট্রান্সপিরেশন হয়। ঠিক আছে, তাহলে ওয়াটার পোটেনশিয়াল ব্যাপারটা বোঝাতে পারলাম। এটা একটা। এই ওয়াটার পোটেনশিয়ালকে আমরা কিভাবে মেজারমেন্ট করব? দেখো বলছে ডিটারমিনেশন অফ দ্য ওয়াটার পোটেনশিয়াল। ওয়াটার পোটেনশিয়াল ইজ ডিটারমাইন্ড বাই দুটো ফ্যাক্টর দিয়ে ডিটারমাইন হবে। একটা সলিউট পোটেনশিয়াল, হ্যাঁ বলো। এবার দেখো ওয়াটার পোটেনশিয়ালকে কিভাবে আমরা ডিটারমাইন করব। ওয়াটার পোটেনশিয়ালকে দুভাবে ডিটারমাইন, মানে দুটো প্যারামিটারের সাহায্যে ওয়াটার পোটেনশিয়ালকে আমরা বুঝবো। তার মানে কি?
জলের শক্তি বেশি আছে না কম আছে আমরা কিভাবে বুঝবো? দেখো দুটো প্যারামিটার এক্ষেত্রে ইউটিলাইজ হবে, একটা সলিউট পোটেনশিয়াল আর একটা হলো প্রেসার পোটেনশিয়াল। ঠিক আছে, সলিউট পোটেনশিয়াল আর প্রেসার পোটেনশিয়াল। দেখো সলিউট পোটেনশিয়াল মানে কি, কিভাবে সেটা প্রভাব বিস্তার করে দেখো। সলিউট পোটেনশিয়ালকে আমরা অসমোটিক পোটেনশিয়ালও বলবো। প্রথমে আমি কি দেখালাম, কোন একটা দ্রবণের মধ্যে যত সলিউট থাকবে সে তত জল গ্রহণের টেন্ডেন্সি থাকবে, তার মানে তারা একটা অসমোটিক পোটেনশিয়াল। অসমোটিক পোটেনশিয়াল বেশি মানে সেখানে জল কম। বলছে হাই সলিউট ইন দ্য মিডিয়াম দে কজ টু ডিক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল। ঠিক আছে, কেন অসমোটিক পোটেনশিয়াল? আমি প্রথমেই সেই জন্য তোমাদেরকে বললাম যে অসমোটিক পোটেনশিয়াল মানে কোনো দ্রবণের জল গ্রহণের টেন্ডেন্সি, তার মানে তার মধ্যে জল নেই, জল নেই বলেই সে জলকে চাইছে। তাহলে সলিউট পোটেনশিয়াল মানে কি, কোনো সলিউশনে যত সলিউট থাকবে তত তার ওয়াটার পোটেনশিয়াল কম হবে, যত সলিউট থাকবে তত তার ওয়াটার পোটেনশিয়াল কম হবে। তাহলে দেখো হাই হাই সলিউট ইন দ্য মিডিয়াম দে কজ টু ডিক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল, আবার লেস সলিউট ইন দ্য মিডিয়াম ইনক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে কোনো সলিউশনে সলিউট যদি কম থাকে তাহলে ওয়াটার পোটেনশিয়াল বেড়ে যাবে। সো ইন সলিউশন দ্য ভ্যালু অফ দ্য ওয়াটার পোটেনশিয়াল ইজ নেগেটিভ। আমি কি বলেছিলাম যে ওয়াটার পোটেনশিয়ালের যে ম্যাক্সিমাম ভ্যালু তো সেটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে তার থেকে যখন কম হবে সবসময় সেটা নেগেটিভের দিকেই যাবে। ঠিক আছে, সো সলিউশন দ্য ভ্যালু অফ দ্য ওয়াটার পোটেনশিয়াল সবসময় নেগেটিভ হবে, বিকজ দ্য ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল ভ্যালু ইজ 0। জিরোর থেকে কম মানেই কি নেগেটিভ, জিরোর থেকে কম মানেই হচ্ছে নেগেটিভ। তাহলে সলিউশনে ওয়াটার পোটেনশিয়াল সব সময় নেগেটিভ হবে। ঠিক আছে, সলিউশনে ওয়াটার পোটেনশিয়াল উইল বি অলওয়েজ নেগেটিভ। আর কিভাবে ওয়াটার পোটেনশিয়াল কোনো সলিউশন কমায় তো সেটা আমরা দেখলাম। তাহলে ওয়াটার পোটেনশিয়াল যে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা সলিউট পোটেনশিয়াল এবং আর একটা প্রেসার পোটেনশিয়াল। এক্ষেত্রে আমরা দেখলাম যে সলিউট পোটেনশিয়াল যদি বাড়ে তাহলে ওয়াটার পোটেনশিয়াল তাহলে কমবে। আর প্রেসার পোটেনশিয়াল তাহলে কাকে বলে? বলছে প্রেসার ইজ গ্রেটার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেসার কল্ড দ্য সাইপি। তাহলে যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে যদি বেশি হয় 760 মিলিমিটার এইচজির থেকে যদি বেশি হয় তখনই তাকে আমরা বলবো সাইপি। বলছে দে ইনভলভ ইন পাম্পিং অফ দ্য ওয়াটার মলিকুল। বলছে ওয়াটার ট্রাই টু মুভ আউটসাইড দ্য সেল কল দ্য টার্জিড সেল। তাহলে ইনক্রিজ সাই পি দেন ইনক্রিজ দ্য সাই ডব্লিউ। তাহলে দেখো যখনই কোনো একটা কনফাইন্ড এরিয়াতে আমরা যখনই জলকে রেখে দিয়েছি, জল সবসময় এই যে চলে যেতে চাইছে, বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, এই যে টেন্ডেন্সি, তো এটাকেই আমরা বলবো প্রেসার পোটেনশিয়াল। ঠিক আছে, কোনো একটা বেলুনের মধ্যে যখন আমরা জল দিচ্ছি তাহলে কি হচ্ছে, যদি আমরা কম জল দিই তাহলে জলের চাপে সেটা ফেটে যাবে না, কিন্তু যদি আমরা অনেকটা পরিমাণে যদি আমরা জল দিই তাহলে সেটা ক্রমশ তার ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, বেলুনে অনেক সময় আমরা সেই হোলি খেলার সময় আমরা রং ভরে দিতাম। ঠিক আছে, তাহলে যত তুমি রং ভরবে একটা সময় এমন একটা কন্ডিশন আসবে যে যে কন্ডিশনে হিউজ অ্যামাউন্ট অফ কালার যখন আমরা সেখানে দেবো, মানে সলিউশন যখন আমরা দেবো, জল যখন আমরা দেবো, তখন সেটা ফেটে যাবে। তাহলে এই যে চাপ, এই চাপ প্রধানত ওয়াটার পোটেনশিয়ালকে বাড়িয়ে দেয়। জল তার নিজস্ব একটা চাপ দেবে এবং সেই চাপ এই যে বাইরের দিকে আসবে। ঠিক আছে, ওয়াটার ওয়াটার এটা বলছিলাম। তাহলে এই যে প্রেসারের জন্য প্রধানত ওয়াটার মুভ আউটসাইড। তাহলে যত এই যে প্রেসার পোটেনশিয়াল যদি বাড়ে তাহলে ওয়াটার পোটেনশিয়ালও কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। বলছে যে ইনক্রিজ প্রেসার পোটেনশিয়াল ইনক্রিজ দ্য ওয়াটার পোটেনশিয়াল, আর ডিক্রিজ প্রেসার পোটেনশিয়াল ডিক্রিজ ওয়াটার পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি সাই ডব্লিউ কথার মানে কি, মানে ওয়াটার পোটেনশিয়াল মানে কি? ওয়াটার পোটেনশিয়াল মানে হচ্ছে সাই এস প্লাস সাই পি। ঠিক আছে, এই দুটো যোগফল প্রধানত এটা। তাহলে দেখো মাটি থেকে যেটা বলছিলাম যে কিভাবে জল যাচ্ছে, তাহলে হাই ওয়াটার পোটেনশিয়াল মানে সেটা রুটেতে যাবে যেখানে ওয়াটার পোটেনশিয়াল বেশি আছে, আবার স্টেমেতে দেখো ওয়াটার পোটেনশিয়াল এক্ষেত্রে কম আছে, তাহলে ওয়াটার এইভাবে মুভ করে। এইবার এই জায়গাতে দেখো মাটিতে হাই ওয়াটার পোটেনশিয়াল আছে। ঠিক আছে, তাহলে মাটিতে মূলের তুলনায় ওয়াটার পোটেনশিয়াল বেশি আছে। তাহলে যখনই জল এখানে ঢুকে যাবে তখনই কি হবে, যখনই জল এখানে ঢুকে যাবে তখন তার প্রেসার পোটেনশিয়াল বেড়ে যাবে। দেখো যখনই জল এই মূলের কোষের মধ্যে যখন ঢুকে গেল তাহলে কি হবে, প্রেসার পোটেনশিয়াল বেড়ে গেল। যখন প্রেসার পোটেনশিয়াল বেড়ে যাবে তখন সেক্ষেত্রে আবার ওয়াটার পোটেনশিয়াল, প্রেসার পোটেনশিয়াল বাড়া মানে ওয়াটার পোটেনশিয়াল বাড়া, তাহলে ওয়াটার পোটেনশিয়াল বেড়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি কি হবে, স্টেমেতে জল চলে যাবে। সলিউট তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আছে, ভালো করে ভাবো।
মাটি থেকে যখন জল যাচ্ছে, জলে দ্রবীভূত খনিজ লবণ রুটেতে চলে গেল, যখন এই রুট সেলের মধ্যে যখন চলে গেল তখন প্রেসার তখন এক্ষেত্রে বেড়ে গেল সেলের মধ্যে, তখন তার মানে কি এক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়াল তখন বেড়ে গেল। ঠিক আছে, আবার ফের যখন স্টেমেতে যখন যাবে ওয়াটার পোটেনশিয়াল বেড়ে যাবে, তো এর মানেই হচ্ছে এটা। সুতরাং এইভাবে উচ্চ ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চল থেকে জলের প্রধানত মুভমেন্ট এইভাবে হয়। তো ওয়াটার পোটেনশিয়াল আমাদেরকে আরেকটুখানি বুঝতে হবে। ঠিক আছে, এখানটা একটু দেখো, দুটো অংশ আমরা দেখব। ধরো দেখ একটা সেল আছে, একটা ফ্ল্যাক্সিড সেল, তাহলে ওয়াটার পোটেনশিয়াল, যে ওয়াটার পোটেনশিয়াল কিভাবে কাজ করে দেখো। প্রথমে একটা সেল নিয়েছি, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড সেল। ফ্ল্যাক্সিড সেল মানে হচ্ছে এর মধ্যে থেকে জল ফল সব বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্ল্যাক্সিড সেল। তাহলে এর মধ্যে ওয়াটার পোটেনশিয়াল কত আছে? আমরা ধরে নিচ্ছি এর মধ্যে ওয়াটার পোটেনশিয়াল আছে -0.7 মেগা পাস্কাল। ঠিক আছে, কেন মাইনাস বললাম বলতে পারবে? এটা কেন আমি মাইনাস ধরেছি বলতে পারবে? কেউ বলতে পারবে? হুম, হ্যাঁ, অবশ্যই, বাহ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে এক্ষেত্রে যেহেতু সেল আছে, তাহলে সেলের মধ্যে তো সলিউশন আছে, তার মানে ওয়াটার পোটেনশিয়াল তো নেগেটিভ হবে। ঠিক আছে, -0.7 মেগা পাস্কাল এটা আছে। ইনিশিয়াল ফ্ল্যাক্সিড সেল, যেহেতু এটা ফ্ল্যাক্সিড সেল তার মানে অবভিয়াসলি তার মধ্যে প্রেসার কম আছে। প্রেসার কত আছে? 0। আর সাই এস তো সবসময় নেগেটিভ হবে, তাহলে সাই এস কত হচ্ছে? -0.7। ঠিক আছে, তার মানে ওয়াটার পোটেনশিয়াল হচ্ছে -0.7, কারণ ওয়াটার পোটেনশিয়াল মানে সাই এস প্লাস সাই পি। এবারে এরপরে যখন আমরা এটাকে কোনো একটা ঘন মানে একটি কনসেন্ট্রেটেড মিডিয়ামে রাখছি, বলছে 0.5 মোল সুক্রোজ সলিউশনে যখন আমরা রাখছি, তখন কি হবে দেখো। যখন এটাকে আমরা রাখবো তখন কি হবে? তখন এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যখনই আমরা একটা মানে বাইরের মিডিয়াম যখন এক্ষেত্রে কনসেন্ট্রেটেড, তখন কি হবে? তখন জল হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে মুভ করবে। অভিস্রবণ মানে কি? কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। তাহলে এখানে দেখো এইখান থেকে এই সেল থেকে তখন জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে সলিউশন আছে তার মানে এর অসমোটিক প্রেসার বেশি, তখন সে সেল থেকে জলকে টেনে নেবে। ঠিক আছে, তো এটা যদি হয় তখন কি হবে? যখনই এই জায়গাতে রাখবো তার মানে কি, তখন এক্ষেত্রে দেখো এই যে সুক্রোজ যে সলিউশন আছে এর কিন্তু দেখো মানে প্রেসার, এই যে সলিউশন আছে এই সলিউশনে কত প্রেসার হচ্ছে এইটা, আর সলিউট কত আছে? -0.9। তার মানে এক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়াল আছে -0.9। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সলিউশনের মধ্যে ওয়াটার পোটেনশিয়াল। ঠিক আছে, তার মানে -0.9 তাহলে ছোট হচ্ছে কার তুলনায়? -0.7 এর তুলনায়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? তাহলে -0.9 ইজ লেস দেন -0.7। মাইনাস যত বেশি হবে জানবে সেটা কম। ঠিক আছে, -10 হচ্ছে কম দেন -1। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? এটা ক্লিয়ার? তাহলে এই জায়গাতে কি হবে? সাই মানে হচ্ছে -0.9। তাহলে জল কি হবে? জল বেশি ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চল থেকে কম ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চলের দিকে যাবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত দুজনের ওয়াটার পোটেনশিয়াল সমান হয়। তাহলে কি হবে? ফাইনাল যে প্লাজমোলাইজ সেল আছে এট দ্য অসমোটিক ইকুইলিব্রিয়াম, অসমোটিক ইকুইলিব্রিয়ামে তখন এই সেলের মধ্যে ওয়াটার পোটেনশিয়াল -0.9 হয়ে যাবে। ঠিক আছে, তখন এই সেলের মধ্যে ওয়াটার পোটেনশিয়াল, যেহেতু জল বেরিয়ে যাচ্ছে তাহলে ওয়াটার পোটেনশিয়াল কমে যাচ্ছে, জলের অণুর পরিমাণ কমে যাচ্ছে, মানে ওয়াটার পোটেনশিয়াল কমে যাচ্ছে। দেখো এটা এরপরে দেখো এই যে ইনিশিয়াল যে ফ্ল্যাক্সিড সেল আছে যেটাকে প্রথমে আমরা নিয়েছিলাম, তো তার মধ্যে সাইপি দেখছি যে 0 আর সাই এস হচ্ছে -0.7 নর্মাল আগের মতোই। তো এটাকে যখন আমরা পিওর ওয়াটারে রাখবো, তো পিওর ওয়াটারে ওয়াটার পোটেনশিয়াল কত? 0। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? সাইপি আর হচ্ছে সাই এস দুটোই 0। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? 0 মেগা পাস্কাল এক্ষেত্রে আমরা দেখছি যে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল। তাহলে এক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়াল কোথায় বেশি? 0 তো অবভিয়াসলি ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল, যেটা হচ্ছে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল। তখন তার মানে এই যে ফ্ল্যাক্সিড সেলকে যখন আমরা এখানে রাখবো তখন এর মধ্যে জল ঢুকবে, যখনই জল ঢুকবে তখন এর ওয়াটার পোটেনশিয়াল বাড়তে থাকবে, -0.7 থেকে বেড়ে এটা কততে যাবে? -0.7 থেকে বেড়ে এটা তখন হচ্ছে 0তে চলে আসবে। এটা তখনই পসিবল হবে যখন এর মধ্যে প্রেসার যখন বাড়বে। দেখো যত জল ঢুকছে
দেখো সলিউট তো আমি চেঞ্জ করতে পারি না, এই সেলের মধ্যে যে পরিমাণ সলিউট আছে তার পরিমাণকে আমি চেঞ্জ করতে পারবো না, কেবলমাত্র জল ঢুকিয়ে তার মধ্যে আমরা প্রেসারকে বাড়াতে পারবো। তাহলে এই জায়গাতে যখন জল ঢুকছে তখন প্রেসারের বাড়ছে, ঠিক আছে, প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে, তাহলে ওয়াটার পোটেনশিয়াল বাড়বে, ঠিক আছে। তাহলে যখন যেহেতু প্রেসার মানে বাড়ছে, জল ঢুকছে, তার মানে ওয়াটার পোটেনশিয়াল বাড়তে 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 একসময় জিরোতে চলে আসবে, দুটোর প্রেসার যখন সমান হয়ে যাবে তখন আর জল ঢুকবে না, ঠিক আছে। তাহলে দেখো ইনিশিয়াল কন্ডিশন কি, সেলুলার সাই যখন এনভায়রনমেন্টাল সাই এর থেকে যখন বেশি হবে তখন কি হবে, মানে কোষের ওয়াটার পোটেনশিয়াল যখন বাইরের ওয়াটার পোটেনশিয়ালের থেকে বেশি হবে তখন কোষ থেকে জল বেরিয়ে যাবে, আর যখন কোষের ওয়াটার পোটেনশিয়াল বাইরের ওয়াটার পোটেনশিয়ালের থেকে কম হবে তখন কোষের মধ্যে প্রধানত জল প্রবেশ করবে। তো এই যে ছবিটা আছে এটা ভালো করে পড়বে, এই একদম এক্স্যাক্টলি এই ডেটা তুলে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। অনেক সময় এই একদম এই এক্স্যাক্টলি ডেটা তুলে, যেমন এই যে ফাইনাল যে টার্গেট সেল আছে এর মানে সাইপি কত হতে পারে, এরকম হয়তো প্রশ্ন দিল যে ইনিশিয়াল একটা ফ্ল্যাক্সিড সেল আছে এরকম আছে এবং তাকে পিওর ওয়াটারে রাখা হলো, তখন তার সাইপি কি হবে, কোনটা চেঞ্জ হবে না কোনটা চেঞ্জ হবে, এক্ষেত্রেও সেরকম যে কোনটা চেঞ্জ হবে না কোনটা চেঞ্জ হবে, সাই এস কত হবে সাই পি কত হবে, এইরকম টাইপের প্রশ্ন দিতে পারে। কি বললাম, বোঝাতে পারলাম? হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট। এখানটা ভালো করে দেখো যে ডিফিউশন প্রেসার ডেফিসিট কথার মানে কি। দেখো অসমোসিস হলো একটা স্পেশাল টাইপের ডিফিউশন, তাহলে যদি কোনো পিওর ওয়াটার হয় তো পিওর ওয়াটারের জলের অণুর পরিমাণ বেশি, তাহলে কোনো মলিকিউল যে পরিমাণ প্রেসার দেবে তো সেটাই হচ্ছে ডিফিউশন প্রেসার, মানে ব্যাপন চাপ। যেহেতু পিওর ওয়াটার আছে, অসংখ্য ওয়াটার মলিকুল আছে, তাহলে এরা একটা চাপ দেবে তো এটাই হচ্ছে ডিপি। আবার দেখো কোনো যে সলিউশন আছে তো সলিউশনে যদি জলের ডিফিউশন প্রেসার এক্ষেত্রে কম হবে, ঠিক আছে, তাহলে সলিউশনের ডিফিউশন প্রেসার কি হবে, জলের রেসপেক্টে আমি বলছি, জলের অণুর রেসপেক্টে আমি বলছি। কোন একটা ধূপের গন্ধ খুব মাইল্ড হবে, যখন ধূপের মধ্যে যে মানে যে স্মেলের যে কেমিক্যালটা আছে সেটা যদি কম হয় তখন তার গন্ধটা অনেক ফেন্ট হবে। আবার সেটা যদি অনেক মানে কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয় তাহলে গন্ধটাও অনেক বেশি হবে, এক্ষেত্রেও সেরকম ভাবে জল যেহেতু এখানে বেশি আছে তার মানে ডিফিউশন প্রেসার বেশি হবে, আর সলিউশনে জল যেহেতু কম আছে সেই জন্য ডিফিউশন প্রেসার কম হবে। তাহলে পিওর ওয়াটারের ডিফিউশন প্রেসার এবং সলিউশনের ডিফিউশন প্রেসারের যে বিয়োগফল তো সেটাই হচ্ছে ডিপিডি। কি বললাম, বুঝতে পেরেছো? দেখো এটা বোঝাতে পারলাম কি, ডিফিউশন প্রেসার ডেফিসিট, ঠিক আছে। এইবার আমার প্রশ্ন তোমাদের কাছে, ডিপিডি যদি বাড়ে তাহলে কোনো সলিউশন জল গ্রহণের টেন্ডেন্সি বাড়বে না কমবে, বলতে পারবে? ভালো করে ভাবো, একটা পিওর ওয়াটার আছে ডিফিউশন প্রেসার বেশি, আবার সলিউশন আছে ডিফিউশন প্রেসার কম, কেন, জলের পরিমাণ কম। তাহলে এই দুটোর মধ্যে যে বিয়োগফল তো সেটাই হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট। ডেফিসিট মানে কি, ডেফিসিট মানে হচ্ছে কোনো ডেভিয়েশন, ঠিক আছে। ধরো যাক 10 আছে এবং 5 আছে, তাহলে কত ডেভিয়েশন হচ্ছে, 5 থেকে 5 ডেভিয়েশন হচ্ছে। তাহলে আমার প্রশ্ন তোমাদেরকে যে ডিপিডি যদি বাড়ে তাহলে তার জল গ্রহণের টেন্ডেন্সি বাড়বে না কমবে? হ্যাঁ, ইন অসমোটিক প্রেসার বা সাকশন প্রেসার, দেখো ঠিকই বলেছো। এবার দেখো বলছে ডিপিডি বা ডিফিউশন প্রেসার ডেফিসিট মানে কি, দ্য টার্ম ডিফিউশন প্রেসার ডেফিসিট এন্ড ডিফিউশন প্রেসার দ্য টার্ম ডিফিউশন প্রেসার এবং ডিফিউশন প্রেসার ডেফিসিট প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বি এস মেয়ার 1938 সালে। ডিফিউশন প্রেসার ডেফিসিট ডিসক্রাইবড অ্যাজ দ্য সাকশন ফোর্স অর দ্য সাকশন প্রেসার বাই রেনার। রেনার এটাকে বলছে সাকশন ফোর্স, তার মানে কি এটা জলকে টানবে। নাও ওয়াটার পোটেনশিয়াল ইজ ইউজড which is equal to dpd but negative in value। এখন বর্তমানে এটাকে ওয়াটার পোটেনশিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল মানেই হচ্ছে ডিপিডি, মানে যেখানে জল কম আছে তো সেটাই হচ্ছে ডিপিডি, ঠিক আছে। এবারে তাহলে দেখো ওয়াটার পোটেনশিয়াল ইজ ইউজড হুইচ ইজ ইকুয়াল টু ডিপিডি বাট নেগেটিভ ইন ভ্যালু হলো। তাহলে এই জায়গাতে ডিফিউশন প্রেসার মানে কি, দ্য প্রেসার এক্সার্টেড বাই ডিফিউজিং পার্টিকেল ইজ কল্ড দ্য ডিফিউশন প্রেসার। তাহলে যে পদার্থের প্রধানত ব্যাপন হবে তো সেই পদার্থ যে পরিমাণ চাপ দেবে, যেমন যেটা বললাম যে কোনো একটা জলেতে তুমি যদি পেনের কালি দাও তখন সেই পেনের কালি তখন জলেতে চাপ দেবে এবং তার ফলে
পেনের কালি টোটাল জলটাকে কভার করে ফেলবে। তো এই যে চাপেতে প্রধানত ছড়িয়ে পড়ছে, তো এটাই হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট। তাহলে ডিফিউশন প্রেসার তখনই বেশি হবে যদি কনসেন্ট্রেশন অফ দ্য ডিফিউজিং পার্টিকেলের পরিমাণ যদি বেশি হয়। পিওর ওয়াটারের দেখো ম্যাক্সিমাম ব্যাপন চাপ, যদি সাম সলিউট ডিসলভ ইন ইট দ্য রেজাল্টিং সলিউশন কামস টু অ্যাটেইন দ্য লেস ডিপি, ঠিক আছে, যদি এর মধ্যে কোনো মেটেরিয়ালসকে যদি আমরা অ্যাড করি তখন এর ডিফিউশন প্রেসার কমে যাবে। তাহলে পিওর ওয়াটারের যে ডিফিউশন প্রেসার এবং সলিউশনের যে ডিফিউশন প্রেসার তাদের মধ্যে যে ডিফারেন্স, তো এটাই প্রকৃতপক্ষে আমরা বলবো ডিপিডি, ঠিক আছে। তাহলে ডিফিউশন প্রেসার অফ এ সলভেন্ট ইন এ সলিউশন ইজ লেস দ্যান দ্য পিওর সলভেন্ট, হয়ে গেল। এবার দেখো বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিফিউশন প্রেসার অফ দ্য সলিউশন এবং এর পিওর সলভেন্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার আর অ্যাটমসফিয়ার, তো একেই আমরা বলবো ডিপিডি। যদি সলিউশন ইজ মোর কনসেন্ট্রেটেড তখন এর ডিপিডি কি হবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। সলিউশন যদি মোর কনসেন্ট্রেটেড হয়, কেন, সলিউশন যত কনসেন্ট্রেটেড হবে তার মানে কি তত তার মধ্যে জলের পরিমাণ বাড়ছে, এই কমছে, ঠিক আছে। তখন কি হবে, তার মানে এইটার পরিমাণ তখন হচ্ছে কমে যাবে। এইটার পরিমাণ যদি কমে যায় ডান দিকেরটা, তখন এটা বেড়ে যাবে। 10 থেকে আমরা যদি 8কে যদি বাদ দিই, ঠিক আছে, এটা ধরো পিওর ওয়াটারের ডিপি হচ্ছে 10 আর সলিউশনের ডিপি ধরা যাক 8, তাহলে ডিপিডি কত হবে 2, ঠিক আছে। এবার কি হবে, 10 থেকে যদি আমরা 1কে বাদ দিই, ধরা যাক সলিউশনের ডিফিউশন প্রেসার আছে 10 আর এখানে আমি ধরা যাক 3 ধরলাম, তাহলে ডিপিডি কত হবে 7, ঠিক আছে। তাহলে এই কথাটার মানে কি, বলছে ইফ দ্য সলিউশন ইজ মোর কনসেন্ট্রেটেড, যদি সলিউশন যদি অনেক বেশি কনসেন্ট্রেটেড হয় তাহলে ডিপিডি বাড়বে, ঠিক আছে। তাহলে ডিপিডি কি হবে, বাড়বে। বাট ইট ডিক্রিজেস উইথ দ্য ডাইলিউশন অফ দ্য সলিউশন, তাহলে ডিপিডি হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, যত আমরা বাড়াবো তত ডিপিডি বাড়বে। দেখো এটা বোঝাতে পারলাম কি তো, আচ্ছা। এবার দেখো এরপরে আমরা যেটা দেখব, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ, আচ্ছা। এবার আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে সাকশন প্রেসার, ঠিক আছে। দেখো সাকশন প্রেসার কাকে বলে, বলছি ইন কেস অফ দ্য প্ল্যান্টস দ্য সেল স্যাপ ইজ এ ওয়াটারি সলিউশন অফ মেনি ইনঅর্গানিক অ্যান্ড দ্য অর্গানিক সাবস্টেন্সেস, দ্যাট ইজ ইট ইজ পিওর সলভেন্ট ইন ইজ ওয়াটার, ঠিক আছে। তাহলে কোনো প্ল্যান্টসের ক্ষেত্রে যে সেল স্যাপ আছে এটা প্রথমত একটা সলিউশন, ঠিক আছে। বলছে ইফ দিস সেল ইজ প্লেসড ইন পিওর ওয়াটার, যদি এই সেলকে যদি আমরা পিওর ওয়াটারে যদি প্লেসড করি একটা সেলকে, তাহলে সেল কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে সলিউশন আছে, ঠিক আছে। যদি এই সেলকে যদি আমরা পিওর ওয়াটারে যদি আমরা প্লেসড করে দিই, দ্য ওয়াটার উইল এন্টার ইনটু দ্য সেল ডিউ টু হায়ার ডিপিডি অফ দ্য সেল স্যাপ, ঠিক আছে। তাহলে সেল স্যাপ যেহেতু একটা সলিউশন, তার মানে কি এক্ষেত্রে ডিপিডি এক্ষেত্রে অনেক বেশি হবে, ঠিক আছে। কারণ কি ডিপিডি যদি তখনই বেশি হবে যদি ওয়াটার ডেফিসিট হয়। আমরা প্রথমে কি দেখলাম, জলের পরিমাণ যদি কম হয় তার মানে কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে ডিপিডি কিন্তু বেশি থাকবে। তাহলে জল কেন ঢুকবে, কারণ এই সেলের মধ্যে ডিপিডি অনেক বেশি থাকে, ঠিক আছে। সাকশন প্রেসার কি দেখো, ডিপিডি অফ দ্য সেল স্যাপ অর দ্য সেল ইজ এ মেজার অফ দ্য এবিলিটি অফ সেল টু অ্যাবসর্ব দ্য ওয়াটার অ্যান্ড হেন্স ইট ইজ অফেন কল্ড অ্যাজ দ্য সাকশন প্রেসার। তাহলে এই যে ডিপিডি যেটা আমরা বলছি যে ডিফিউশন প্রেসার ডেফিসিট, এটা অ্যাকচুয়ালি এটাই ডিনোট করে যে ওই সেল কিভাবে জলকে অ্যাবসর্ব করবে, সেই জন্য অনেকে ডিপিডি কে সাকশন প্রেসারও বলছেন, ঠিক আছে। এটা ক্লিয়ার, আচ্ছা। তাহলে দেখো কি রিলেশনশিপ আছে অসমোটিক প্রেসার, টার্জার প্রেসার, ওয়াল প্রেসার এবং ডিপিডির মধ্যে কি কি রিলেশনশিপ আছে এবার আমরা একটু দেখে নিই। আমরা জানি যে ডিপিডি মানেই হচ্ছে সাকশন প্রেসার, ঠিক আছে। ডিপিডি মানেই হচ্ছে সাকশন প্রেসার। বলছে ডিপিডি সমান অসমোটিক প্রেসার মাইনাস টার্জার প্রেসার, অসমোটিক প্রেসার মাইনাস টার্জার প্রেসার। দেখো যখনই কোনো সেলের মধ্যে জল যখনই ঢুকছে, যখনই কোনো সেলের মধ্যে জল ঢুকবে তখন কি হবে, মানে একটা সেল আছে এবং সেই সেল সেই কারণের জন্য জল শোষণ করছে, কারণ তার মধ্যে অসমোটিক প্রেসারের জন্য সে প্রধানত জল নিচ্ছে। এবং যখনই জল ঢুকছে ঢুকতে 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 এবার কি হচ্ছে, জল যখনই ঢুকছে তখন সে তখন উল্টো দিকে একটা চাপ দিচ্ছে, ঠিক আছে, বাইরের দিকে একটা চাপ দিচ্ছে এবং সেটা তখন ওই জল ঢোকাটাকে বাধা দিচ্ছে। তাহলে দেখো তখন অসমোটিক প্রেসার যত বেশি হবে এবং সেখান থেকে যদি আমরা এই টার্জার প্রেসারকে যদি বাদ দিই তো সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে সাকশন প্রেসার, ঠিক আছে। একটু লেখাটা দেখে নাও তাহলে তখন বুঝতে পারবে। দেখো ধরে দেখ এক্ষেত্রে একটা সেলকে আমরা রেখে দিয়েছি এবং এর মধ্যে জল ঢুকছে,
তাহলে যত জল যদি ঢোকে তখন বাইরের দিকে মানে এই যেদিকে অ্যারো আছে তার উল্টো দিকে আর একটা অ্যারো কাজ করবে, ঠিক আছে? তাহলে এই যে অ্যারো যেটা আছে, তো এই অ্যারো হচ্ছে অসমোটিক প্রেসার, আর উল্টো দিকে যখনই জল ঢুকবে তখন কি করবে, বাইরের দিকে একটা চাপ দিতে থাকবে, আগের ছবিতে আমরা দেখলাম। তার মানে এই দুটোকে যদি আমরা নেগেটিভ করি তখনই তাকে আমরা বলবো সাকশন প্রেসার। তাহলে এই ঢোকাটা আর এই মানে বাইরের দিকের চাপটা এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন আর জল ঢুকবে না, ঠিক আছে? দেখো কি বললাম, বোঝাতে পেরে? জল যখন এইভাবে যখন ঢুকছে এবং এই যে বাইরের দিকে এই যে চাপ যে তৈরি হচ্ছে, তো একেই আমরা বলবো টার্জার প্রেসার, ঠিক আছে? এবার দেখো এখানটা দেখে নিই। হ্যাঁ, সাকশন প্রেসার তো দেখলাম। বলছে অ্যাজ দ্য ওয়াটার এন্টার্স ইনটু দ্য সেল দ্য টার্জার প্রেসার অফ দ্য সেল ইজ ইনক্রিজড হুইচ অ্যাক্টস এগেইনস্ট দ্য এন্ট্রি অফ দ্য ওয়াটার। তার মানে যখনই কোনো সেলের মধ্যে যখনই জল ঢুকছে তখন কি হচ্ছে, তখন আরো একটা অপোজিট একটা ফোর্স কাজ করছে, তো তাকেই আমরা বলবো টার্জার প্রেসার। কনসিকুয়েন্টলি দ্য সেল ওয়াল এক্সার্টস দ্য ওয়াল প্রেসার এগেইনস্ট দ্য টার্জার প্রেসার, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কোষ প্রাচীরও কিন্তু টার্জার প্রেসারের বিপরীতে একটা ফোর্স দেবে। এবার এই জায়গাটায় একটা বিষয় বোঝার আছে। দেখো বলছে কনসিকুয়েন্টলি সেল ওয়াল এক্সার্টস দ্য ওয়াল প্রেসার এগেইনস্ট দ্য টার্জার প্রেসার and we know wall pressure is equal in magnitude but in opposite direction of the targer pressure, so at a given time তাহলে দেখো ডিপিডি মানে সাকশন প্রেসার মানে কি ওপি মাইনাস ডব্লিউপি, আবার যেহেতু এই যে ডব্লিউপি যেহেতু টার্জার প্রেসারের সঙ্গে ইকুয়াল, সেই জন্য প্রকৃতপক্ষে এসপি সমান ওপি মাইনাস টিপি। তো এই জায়গাতে যেটা তোমাদেরকে বলছিলাম একটা বিষয় বোঝার আছে, ভালো করে শোনো। যখন কোনো সেলকে আমরা সলিউশনে রাখবো তখন সেই সেলের মধ্যে জল প্রবেশ করবে, যখনই জল প্রবেশ করবে তখন এই সেল তখনই বাইরের দিকে একটা চাপ দেবে, তো এটাই হচ্ছে টার্জার প্রেসার। এটা আমরা বুঝে গেলাম। ওয়াল প্রেসারের সঙ্গে টার্জার প্রেসারের কেন তাহলে ডিফারেন্স? দেখো টার্জার প্রেসার প্রধানত এই যে বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে, কিন্তু ওয়াল প্রেসার ভিতরের দিকে কাজ করছে, কেন বলতে পারবে? আমি কি বললাম বোঝাতে পারছি? ওয়াল প্রেসারের কেন কাজটা কি ওয়াল প্রেসারের, কেউ বলতে পারবে? দেখো এর প্রশ্নের উত্তর সিম্পল। সেটা হচ্ছে একটা সেলের মধ্যে যদি জল ঢুকতে প্রোটোপ্লাজম এইভাবে হতে হতে প্রোটোপ্লাজম রাপচার করে যেতে পারে, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজম যাতে কোনোভাবে বেরিয়ে না যায়, হয়তো দুটোর জল ইকুয়াল হলে সেটা হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো রকম সেলকে বাঁচিয়ে রাখতে হবে। তখন কি হবে, যাতে সেটা কোনোভাবে রাপচার করে যেতে না পারে, তাহলে প্রোটোপ্লাজমের বিরুদ্ধে প্রধানত ওয়াল সেই কাজটা করে, যাতে সে এমন এক্সপ্যান্ড যাতে না করে যায় যাতে কোষ পর্দার উপরে চাপ পড়ে বা কোষ প্রাচীরের উপর চাপ পড়ে, এবং সেই জন্যই সেল তখন একটা ওয়াল প্রেসার দেয়। বলছে কনসিকুয়েন্টলি সেল ওয়াল এক্সার্টস দ্য ওয়াল প্রেসার, এবং এই ওয়াল প্রেসার এই টার্জার প্রেসারের সেই জন্যই বিপরীতে কাজ করে। টার্জার প্রেসার যেখানে কোষকে ফাটিয়ে দিতে চাইছে, ওয়াল প্রেসার সেখানে কোষকে নর্মাল কন্ডিশনে রাখছে, এবং দুটো তো অবভিয়াসলি ইকুয়াল হবে, ঠিক আছে? তবেই না কোষ তার নর্মাল পজিশনে থাকবে, তবেই না প্রোটোপ্লাজম নর্মাল সিচুয়েশনে আসবে, ঠিক আছে? জল সে শোষণ করছে তবেই তো সে ম্যাক্সিমাম তার সোয়েলিং হবে, কিন্তু সেটা ফেটে যাবে না, কারণ ওয়াল প্রেসার অ্যাক্টস এগেইনস্ট দিস টার্জার প্রেসার। যত জল ঢোকাবো তত টার্জার প্রেসার বাড়বে। আমি কি বললাম বোঝাতে পারবো? তো সেটা হচ্ছে প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস। তো প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস বুঝতে গেলে আমাদের কিছু সলিউশন সম্পর্কে আইডিয়া নিতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন, হাইপারটনিক এবং আইসোটনিক সলিউশন। তো এক্ষেত্রে দেখো দুটো সলিউশন দেখতে পাচ্ছি, একটা হাইপোটনিক আর একটা হচ্ছে হাইপারটনিক। হাইপোটনিক মানে কি, এক্ষেত্রে সলিউটের পরিমাণ কম, দেখো মাত্র 3টে। আর হাইপারটনিক মানে কি, হাইপারটনিক মানে হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, দেখো হাইপারটনিক মানে কি, হাইপারটনিক মানে কনসেন্ট্রেশন বেশি আর হাইপোটনিক মানে হচ্ছে কনসেন্ট্রেশন কম। তাহলে দেখো বলছে হাইপোটনিক সলিউশন ইট ইজ আ সলিউশন হুইচ ইজ মোর ডাইলিউট অ্যাজ কম্পেয়ার টু অ্যানাদার সলিউশন। দুটো সলিউশনকে যদি আমরা কনসিডার করি, যে সলিউশনটা বেশি লঘু হবে তো সেটাই হচ্ছে হাইপোটনিক। হাইপো মানে কম, হ্যাভিং দ্য লো অসমোটিক কনসেন্ট্রেশন, অবভিয়াসলি অসমোটিক কনসেন্ট্রেশন তাহলে কম হবে, ঠিক আছে, অ্যান্ড হেন্স দ্য লো অসমোটিক প্রেসার।
তাহলে এর অসমোটিক প্রেসার অনেক কম হবে। অসমোটিক প্রেসার মানেই জল গ্রহণের টেন্ডেন্সি, ঠিক আছে? তাহলে হাইপোটনিক যদি সলিউশন হয় তাহলে সে জল গ্রহণ করতে চাইবে না। সেল প্লেসড ইন হাইপোটনিক সলিউশন উইল সোয়েল, অবভিয়াসলি যদি হাইপোটনিক সলিউশনে কোনো কোষকে যদি আমরা রাখি তাহলে সোয়েলিং করবে। দেখো কিভাবে পড়বে, হাইপোটনিক সলিউশন মানে ডাইলিউট সলিউশন, কোনো কোষকে যদি রাখি সেটা স্ফীত হয়ে যাবে মানে সোয়েলিং হবে। আর হাইপারটনিক সলিউশন মানে কি, ইট ইজ আ সলিউশন হুইচ ইজ মোর কনসেন্ট্রেটেড এজ কম্পেয়ার টু দ্য অ্যানাদার সলিউশন, অন্য সলিউশনের থেকে এটা বেশি ঘন হচ্ছে। হ্যাভিং দ্য হাই অসমোটিক কনসেন্ট্রেশন, যেহেতু এর অসমোটিক কনসেন্ট্রেশন বেশি সেই জন্য অসমোটিক প্রেসারও বেশি। তাহলে যদি কোনো কোষকে আমরা হাইপারটনিক সলিউশনে রাখি তাহলে সেল উইল আন্ডারগো প্লাজমোলাইসিস, তখন এই সেল তখন প্লাজমোলাইসিস করবে, তার মানে সেখান থেকে জল কি হচ্ছে, তাহলে এটা তখন প্লাজমোলাইসিস করবে, ঠিক আছে? আমরা দেখছি এগুলো সম্পর্কে। আইসোটনিক সলিউশন মানে কি, যখন দুটো সলিউশন যখন ইকুয়াল প্রেসার হয়ে যাবে তো তখনই তাকে আমরা বলবো আইসোটনিক সলিউশন। তাহলে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস একটু দেখে নাও। যখন কোনো সেলকে আমরা হাইপারটনিক সলিউশনে রাখবো, দেখো হাইপারটনিক মানেই হচ্ছে তার মধ্যে অসমোটিক প্রেসার বেশি এবং সে তখন জলকে টেনে নিতে চাইছে, বলছে অকার্স হোয়েন এ টিস্যু ইজ প্লেসড ইন এ হাইপারটনিক সলিউশন, এবং তার ফলে এই যে প্রোটোপ্লাজম যেটা আছে এটা তখন শ্রিঙ্কেজ করে যাবে মানে কুঁচকে যাবে, জল তো তার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে তার মানে সেটা কুঁচকে যাবে, তার মানে সেল থেকে জল বেরিয়ে যায় মানেই হচ্ছে এক্স অসমোসিস। তাহলে প্লাজমোলাইসিস মানে কি, কোনো সেলকে যদি আমরা হাইপারটনিক সলিউশনে রাখি তাহলে তার প্রোটোপ্লাজমের শ্রিঙ্কেজ ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে, তো এটাই হচ্ছে এক্স অসমোসিস। আর ডিপ্লাজমোলাইসিস মানে কি, অকার্স হোয়েন দ্য ফ্রেশলি প্লাজমোলাইজড সেল আর কেপ্ট ইন দ্য হাইপোটনিক সলিউশন, তাহলে এই সেলকে আমরা হাইপোটনিক সলিউশনে রাখছি, তার মানে কি, তার মানে এর মধ্যে তখন জল ঢুকবে, দেখো জল ঢুকছে, তাহলে সোয়েলিং অফ দ্য শ্রাঙ্কেন প্রোটোপ্লাস্ট সো অ্যাজ টু কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য সেল ওয়াল, এই প্রোটোপ্লাজম সহজে সেল ওয়ালের কন্ট্যাক্টে চলে আসবে এবং এটা এন্ডো অসমোসিসের জন্য হয়। তাহলে প্লাজমোলাইসিসের রেজাল্ট হচ্ছে এক্স অসমোসিস আর ডিপ্লাজমোলাইসিস মানে হচ্ছে এন্ড অসমোসিস, ঠিক আছে? কি বললাম বোঝাতে পারছি? দেখো এখানে তুমি কি করে মনে রাখবে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, যেটা তোমাদের বলছিলাম, আমি যেভাবে মনে রেখেছি বলছি। লাইসিস কথার মানে হলো ভেঙে যাওয়া, ঠিক আছে? তাহলে তাহলে প্রোটোপ্লাজম যখন ভেঙে যাচ্ছে মানে প্রোটোপ্লাজমের যখন হিউজ চেঞ্জ হচ্ছে তো তখনই সেটা প্লাজমোলাইসিস। তাহলে এটা মনে রাখলেই ডিপ্লাজমোলাইসিস তার উল্টো সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? দেখো এটুকু ক্লিয়ার? বলছে ইফ দিস প্ল্যান্ট সেল অর দ্য টিস্যু প্লেসড ইন এ হাইপারটনিক সলিউশন, মানে বাইরের দিকের অংশটা যদি বেশি ঘন হয় তখন কি হবে, যখন ঘন হবে তখন জল গ্রহণের টেন্ডেন্সি থাকবে, তখন ওয়াটার কামস আউট ফ্রম দ্য সেল স্যাপ ইনটু দ্য আউটার সলিউশন বাই দ্য এক্স অসমোসিস এবং দ্য প্রোটোপ্লাজম বিগিনস টু কন্ট্রাক্ট ফ্রম দ্য সেল ওয়াল, তখন প্রোটোপ্লাজম যখন ইনিশিয়াল স্টেজে যখন চলে আসবে কন্ট্রাকশনে তো তখনই তাকে আমরা বলবো ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, ঠিক আছে? এবং প্রোটোপ্লাজম যখন সেল ওয়াল থেকে সেপারেটেড হয়ে যাবে, এখানটা ভালো করে দেখো, একটা নর্মাল সেলকে আমরা রেখে দিয়েছি এবং এই নর্মাল সেল থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে জাস্ট এক্ষেত্রে প্রোটোপ্লাজম কোষ প্রাচীর থেকে জাস্ট একটুখানি আলাদা হয়েছে, তো এটাকেই বলা হয় ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। এরপরে কি হবে, যখন প্রোটোপ্লাজম একদম সেল ওয়াল থেকে যখন সেপারেটেড হয়ে যাবে তখনই সেটা হচ্ছে প্রকৃত প্লাজমোলাইসিস, ঠিক আছে? তাহলে প্লাজমোলাইসিস যখন ইনিশিয়াল স্টেজে যখন থাকবে তখন তাকে আমরা বলবো ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। আর এটা যখন একদম প্লাজমোলাইজড সেল, দেখো এটা ফুললি প্লাজমোলাইজড সেল, একদম প্রোটোপ্লাজম শ্রিঙ্কেজ হয়ে গেছে, তাহলে এই যে প্রোটোপ্লাজম মানে এটা হচ্ছে কোষ পর্দা আর এর বাইরের দিকে কোষ প্রাচীর, ঠিক আছে? তাহলে কোষ পর্দা পুরোপুরি কোষ প্রাচীর থেকে সেপারেটেড হয়ে গেছে, এটাই হচ্ছে প্রকৃত 100% প্লাজমোলাইজড সেল। তো এই জায়গাতে তাহলে দেখো বাইরের দিকে এখানে তুমি কি পাবে, ফাঁকা জায়গা পাবে না, বাইরের এক্সটার্নাল হাইপারটনিক সলিউশন এই ফাঁকা জায়গাতে চলে আসবে। তাহলে কোনটা ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, তাহলে ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিসে আমরা এক্সটার্নাল হাইপারটনিক সলিউশন দেখতে পাবো না, কিন্তু প্লাজমোলাইজড সেলে আমরা এই এক্সটার্নাল হাইপারটনিক সলিউশনকে দেখতে পাবো, কারণ কোষকে একটা হাইপারটনিক সলিউশনে রাখলে তবেই তো তার প্লাজমোলাইসিস হয়, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম? তাহলে দেখো যখন প্রোটোপ্লাজম স্টার্টিং সেপারেটিং মানে স্টার্ট সেপারেট, তো তখনই তাকে আমরা বলবো ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, যখন টোটালি যখন সেপারেটেড হয়ে যাচ্ছে এবং যখন স্ফেরিক্যাল ফর্ম নিচ্ছে, গোলাকার হয়ে যাচ্ছে, তো তখনই তাকে আমরা বলবো প্লাজমোলাইসিস। আর যদি এই প্লাজমোলাইজ সেলকে যদি আমরা ওয়াটারের মধ্যে দিয়ে দিই তখন সে টার্জিড হয়ে যাবে মানে আবার সে স্ফীত হয়ে যাবে, তো এই ঘটনাকেই আমরা বলবো ডিপ্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিসের অ্যাডভান্টেজ কি দেখো, বলছে ইট ইন্ডিকেট দ্য সেমি পারমিয়েবল নেচার অফ দ্য প্লাজমা মেমব্রেন, কোষ পর্দা যে সেমি পারমিয়েবল তার মধ্যে যে কেবলমাত্র জল ঢোকে সেটা প্রধানত এটা ডিনোট করে। এবং দেখো
This phenomenon is utilized in salting of the meat and the fishes and addition of the concentrated sugar solution to the jams and jelly to check the growth of the fungi and the bacteria which become plasmolized in concentrated solution. দেখো অনেক সময় মাছ মাংসকে আমরা যদি নুন মাখিয়ে রেখে দিই তাহলে সেটা পচে নষ্ট হয়ে যায় না কেন? কারণ মাছ মাংসকে তখনই নষ্ট হবে যখন সেটা ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গি যখন তাকে অ্যাটাক করবে। কিন্তু যখনই আমরা লবণ দিয়ে দেব তখন ধরা যাক এটা হচ্ছে ফাঙ্গাল সেল আছে, তাহলে লবণ জল হচ্ছে ফাঙ্গাল সেলের থেকে বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, তখন এই ফাঙ্গাল সেল বা ব্যাকটেরিয়াল সেল থেকে তখন এই জল বেরিয়ে যাবে, মানে তাদের প্লাজমোলাইসিস ঘটবে। তাহলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গি তখন মারা যাবে এবং এক্ষেত্রে কোনো রকম ভাবে সেই খাবার তখন আর নষ্ট হয়ে যায় না। ঠিক আছে, এবং এই প্লাজমোলাইসিস আর একটা ঘটনা ঘটাচ্ছে, বলছে ইট ইজ অলসো ইউজড ইন ডিটারমাইনিং দ্য অসমোটিক প্রেসার অফ দ্য সেল স্যাপ। সেল স্যাপের অসমোটিক প্রেসার কতটা পরিমাণে আছে সেটাও বোঝার জন্য এই প্লাজমোলাইসিসকে আমরা ইউজ করি। ঠিক আছে, সুতরাং আমরা প্লাজমোলাইসিস সম্পর্কে আমরা দেখে নিলাম। এটা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় প্লাজমোলাইসিস। ঠিক আছে, ক্লিয়ার তো এটা? আচ্ছা, এবারে আচ্ছা তাহলে ডিফিউশন কাকে বলে দেখো, বলছে মুভমেন্ট অফ দ্য পার্টিকেল অর দ্য মলিকুল ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ দ্য লোয়ার কনসেন্ট্রেশন, তো এটাই হচ্ছে ব্যাপন। দ্য রেট অফ দ্য ডিফিউশন অফ দ্য গ্যাসেস ইজ ফাস্টার দ্যান লিকুইড অর দ্য সলিউট। সেই জন্যই কোনো গন্ধ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটা লিকুইড অথবা একটা সলিউট যতটা না দ্রুত ছড়িয়ে পড়ে, একটা গ্যাসের গন্ধ কিন্তু অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক আছে, হঠাৎ করে যদি আমাদের রান্নার গ্যাস যদি লিক হয়ে যায় তখনই খুব সহজেই তুমি সেই গন্ধটা পাবে, এটা ডিফিউশনের জন্য আমরা পাই। তাহলে যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো পদার্থের গতিশীল পদার্থের অণুগুলো মুভ করে তো তখনই তাকে আমরা বলবো ডিফিউশন। বলছে এই যে ডিফিউজিং পার্টিকেল হ্যাভ এ সার্টেন প্রেসার, দেখো এই যে পার্টিকেল আছে, যে কণাগুলো আছে, এগুলো ছড়িয়ে পড়ছে কিসের জন্য? একটা চাপ দিচ্ছে, তারা অ্যাটমসফিয়ারে একটা চাপ দিচ্ছে এবং এটাকেই আমরা বলবো ডিফিউশন প্রেসার, হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অর কনসেন্ট্রেশন অফ দ্য ডিফিউজিং পার্টিকেল। যত ডিফিউজিং পার্টিকেলের পরিমাণ যত বেশি হবে তত এই চাপের পরিমাণটা তত বাড়বে। ঠিক আছে, therefore the diffusion takes place always from a region of higher diffusion pressure to a region of lower diffusion pressure। তাহলে along the diffusion pressure gradient তুমি কিভাবে পড়বে, এই যে ডেফিনেশনটা দেখলে এবং ডিফিউশন প্রেসার কাকে বলে পড়বে, এবং ডিফিউশন সবসময় অ্যালং এ ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট। অ্যালং মানে আমি কি বলেছিলাম, বেশি থেকে কম, আর এগেনস্ট মানে কি কম থেকে বেশি। তাহলে ডিফিউশন সবসময় প্রেসার গ্রেডিয়েন্টের অ্যালং ঘটবে। ডিফিউশন প্রেসার কিভাবে আমরা বাড়াতে পারি, ডিফিউশন কিভাবে বাড়াতে পারি? যদি কোনোভাবে ডিফিউশন প্রেসার যদি দ্রুত হয়, দেখো দ্য ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট যদি স্টিপার হয়, তার মানে কি ডিফিউশন প্রেসার গ্রেডিয়েন্ট যদি বাড়ে, যত বাড়বে তত ডিফিউশনের রেট তত বাড়বে। টেম্পারেচার যদি বাড়ে তখন ডিফিউশনের রেট তত বাড়বে। ডেন্সিটি অফ দ্য ডিফিউজিং পার্টিকেল যদি কম হয় তাহলে ডিফিউশন বাড়বে। দ্য মিডিয়াম থ্রু হুইচ দ্য ডিফিউশন অকার্স যদি লেস কনসেন্ট্রেটেড হয়, তার মানে জলের মধ্য দিয়ে কোনো পদার্থ যত দ্রুত যাবে গ্যাসের মধ্য দিয়ে তার থেকে বেশি দ্রুত যাবে। ঠিক আছে, তাহলে এগুলোর উপর ভিত্তি করে ডিফিউশন প্রধানত ইনক্রিজ করে। এবার ডিফিউশন অলসো প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্ল্যান্ট লাইফ। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপনের গুরুত্ব কি? ইট ইজ অ্যান এসেন্সিয়াল স্টেপ ইন এক্সচেঞ্জ অফ গ্যাসেস ডিউরিং রেসপিরেশন অ্যান্ড দ্য ফটোসিনথেসিস। মানে রেসপিরেশন এবং ফটোসিনথেসিস, এই যে ফটোসিনথেসিসে আমরা প্রথমে দেখলাম যে CO2 অ্যাবসর্ব করছে, কারণ অক্সিজেনকে রিলিজ করছে। তাহলে এই যে অক্সিজেন এবং তার সঙ্গে সঙ্গে রেসপিরেশনেও কিন্তু এখানে একটা বিষয় বলার আছে। একটা প্ল্যান্ট কিন্তু সবসময় রেসপিরেশন করে, দিন রাত রেসপিরেশন করে। ঠিক আছে, এবং ফটোসিনথেসিস জেনারেলি দিনের বেলাতে সম্পন্ন হয়। তাহলে উদ্ভিদ কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা দুটো সময়ই কিন্তু অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। ঠিক আছে, কিন্তু ফটোসিনথেসিসের সময়ই কেবলমাত্র সে CO2 নেয় আর অক্সিজেন ছাড়ে। এরকম নয় যে উদ্ভিদ কেবলমাত্র অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, এরকম নয়। উদ্ভিদ মানে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড নেয় অক্সিজেন ছাড়ে এরকম কিন্তু নয়। ঠিক আছে, উদ্ভিদের রেসপিরেশন হয়, যেহেতু এটা লিভিং অর্গানিজম তাহলে রেসপিরেশন হয়, তার মানে এটা অক্সিজেন নেয় অ্যাটমসফিয়ার থেকে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, এটা দিন রাত এই কাজ করে। কেবলমাত্র ফটোসিনথেসিসের সময় প্ল্যান্ট CO2 কে অ্যাবসর্ব করে, কিন্তু যে প্রসেসে করে তো সেটাই হচ্ছে ডিফিউশন। ডিউরিং দ্য প্যাসিভ সল্ট আপটেক, আমরা পরে দেখবো প্যাসিভ সল্ট আপটেক মানে কি, এক্ষেত্রে কোনো ATP লাগে না। দ্য আয়নস আর অ্যাবসর্ব বাই সিম্পল প্রসেস অফ ডিফিউশন।
The last step in the stomatal transpiration is the diffusion of the water vapor from intercellular spaces into the outer atmosphere through the stomata. তাহলে পত্ররন্ধ্র দিয়ে যে জল যে অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, তো সেই স্টোমাটার অনেকগুলো স্টেপ আছে, তো তার মধ্যে লাস্ট যে স্টেপ তো সেটা কিন্তু ডিফিউশনের মধ্য দিয়েই সম্পন্ন হয়। জাস্ট এগুলো একটুখানি দেখে রাখবে, এখানটা দেখে রাখবে ডিফিউশন প্রেসার কাকে বলে, তো এই অংশগুলোই একটু দেখে রাখলে হবে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে অসমোসিস। বলছে ইফ এ সলিউশন অ্যান্ড ইটস পিওর সলভেন্ট আর সেপারেটেড বাই এ সেমি পারমিয়েবল মেমব্রেন। দেখো এক্ষেত্রে একটা এই যে থিসেল ফানেল এক্সপেরিমেন্ট একটু দেখে নাও। এক্ষেত্রে আমরা কি রেখে দিয়েছি, একটা পিওর ওয়াটার রেখে দিয়েছি আর এক্ষেত্রে একটা সলিউশন রেখে দিয়েছি। তাহলে এই সলিউশনে ইনিশিয়াল স্টেজে এই সলিউশনের হাইট হবে এইটা, ঠিক আছে, কিন্তু যত সময় যাবে তত এই সলিউশনের হাইট তত বাড়তে থাকবে। কেন বাড়বে? কারণ এই সলিউশনের মধ্যে জল ঢুকছে, সেই জন্য হাইট বাড়ছে, ঠিক আছে। তাহলে এই যে থিসেল যে ফানেল আছে, এই থিসেল ফানেল বা এটা গোট ব্লাডার, এটা প্রকৃতপক্ষে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এর মধ্য দিয়ে ওয়াটার এন্ট্রি নেয়। তাহলে বাইরের দিকে আমরা দেখছি যে পিওর ওয়াটার, আর এই যে জায়গা এই যে সেটআপ আছে এই জায়গাতে আমরা দেখছি যে সলিউশন। তাহলে পিওর ওয়াটার এখান দিয়ে ঢুকছে এবং সলিউশনের হাইট ধীরে ধীরে বাড়াচ্ছে। এই পরীক্ষার সাহায্যে এটাই প্রমাণিত হয় যে বাইরে থেকে জল ঢুকছে, বাইরে থেকে লেস কনসেন্ট্রেটেড এরিয়া থেকে জল হাই কনসেন্ট্রেটেড এরিয়াতে যাচ্ছে, জল পিওর ওয়াটার থেকে সেটা সলিউশনের দিকে যাচ্ছে। এই যে প্রসেস, যেক্ষেত্রে জল কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তো তাকে আমরা বলবো অসমোসিস। আবার এই যে প্রসেস, যে পদ্ধতিতে জল তার নিজের বেশি ঘনত্ব থেকে তার নিজের কম ঘনত্বের দিকে যায় তো তাকে আমরা বলবো অসমোসিস, ঠিক আছে। আবার এই যে প্রসেস, যে পদ্ধতিতে জল হায়ার ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চল থেকে লোয়ার ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চলের দিকে যায় তো তাকেই আমরা বলবো অসমোসিস। আমি কি বললাম বোঝাতে পেরেছি? অসমোসিসের আমি তিনটে ডেফিনেশন দিলাম। প্রথম ডেফিনেশন, জল কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে গেলে তো তখন তাকে বলা হয় অসমোসিস। সেকেন্ড, জল তার নিজের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গেলে তখন তাকে আমরা বলবো অসমোসিস, ঠিক আছে। আর জল যখন হায়ার ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চল থেকে লোয়ার ওয়াটার পোটেনশিয়াল যুক্ত অঞ্চলের দিকে যায় তো তখনই তাকে আমরা বলবো অসমোসিস। বলছে একটা সলিউশনের একটা পিওর সলভেন্ট যদি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে যদি পৃথক করা হয়, দ্য সলভেন্ট মলিকুল, সলভেন্ট সলিউশনের মধ্যে দুটো মলিকুল থাকে, একটা সলভেন্ট আর একটা সলিউট। সলিউট মানে কি? সলিউট মানে বিভিন্ন মলিকিউল যেগুলো জলেতে দ্রবীভূত থাকে, তো সেগুলোই হচ্ছে সলিউট। তাহলে সলভেন্ট মলিকুল ডিফিউজ ইনটু দ্য সলিউশন, তখন এই সলভেন্ট মলিকুলই সলিউশনের দিকে যায়। দিস ডিফিউশন অফ দ্য সলভেন্ট মলিকুল ইনটু দ্য সলিউশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন, সো দিস ইজ কল্ড অসমোসিস, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাতে আমরা দেখছি যে পিওর ওয়াটার আছে আর একটা সলিউশন আছে, এই সলিউশনের মধ্যে অসমোটিক প্রেসার বেশি, অসমোটিক প্রেসার বেশি মানে ডিফিউশন প্রেসার ডেফিসিট বেশি। তাহলে অসমোটিক প্রেসার মানেই হচ্ছে কোনো দ্রবণের জল গ্রহণের টেন্ডেন্সি, তখন এ কি করবে, তখন এর জলকে এ তখন গ্রহণ করবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার এটা? অসমোটিক প্রেসার তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? বলছে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সেপারেশন অফ দ্য সলিউশন ফ্রম ইটস সলভেন্ট, যখন কোনো সলিউশনকে আমরা সলভেন্ট থেকে যখন সেপারেট করছি, অর দ্য টু সলিউশন ফ্রম দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, তখন একটা প্রেসার ডেভেলপ ইন দ্য সলিউশন ডিউ টু প্রেজেন্স অফ দ্য ডিজলভড সলিউট ইন ইট। তাহলে তখনই সেই প্রেসার তৈরি হবে যদি দুটো দ্রবণ নিজেদের মধ্যে পৃথক করা থাকে, এবং সেই জন্যই অসমোসিসে অবশ্যই কিন্তু অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। কেন? কারণ অর্ধভেদ্য পর্দার এই কারণের জন্যই প্রয়োজন হয় কারণ অসমোটিক প্রেসারকে ক্রিয়েট করার জন্য অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, ঠিক আছে। সো দিস ইজ কল্ড অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার ইজ মেজার্ড ইন টার্মস অফ অ্যাটমসফিয়ার। অসমোটিক প্রেসারকে যখন আমরা দিই যে কত অ্যাটমসফিয়ারিক চাপ আছে সেইভাবে মেজার করা হয়, সেই জন্য বলছে অ্যাটমসফিয়ার হিসাবে মেজার করা হয়। অসমোটিক প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ডিজলভড সলিউট ইন দ্য সলিউশন। তার মানে যত সলিউশন যত কনসেন্ট্রেটেড হবে তখন তার অসমোটিক প্রেসার কিন্তু তত বেশি হবে, ঠিক আছে। প্রচুর ইম্পর্টেন্ট যেগুলো হাইলাইট করেছি। অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন অলওয়েজ হায়ার দ্যান ইটস পিওর সলভেন্ট। অবভিয়াসলি কোন একটা সলিউশনের অসমোটিক প্রেসার সবসময় পিওর সলভেন্টের থেকে বেশি হবে। অসমোটিক প্রেসার ডাজ নট ইনক্রিজ বাই দ্য অ্যাডিশন অফ ইনসলিউবল সলিউট ইন দ্য সলিউশন। তোমার মনে হলো যে একটা কাগজ ফেলে দিলে, ঠিক আছে, কোনো সলিউশনে একটা কাগজ ফেলে দিলে সেক্ষেত্রে কিন্তু অসমোটিক প্রেসারের কোনো চেঞ্জ হবে না, কিন্তু যদি লবণ যদি ফেলে দাও কোনো জলেতে তখন কিন্তু অসমোটিক প্রেসারের চেঞ্জ হবে, মানে গুলে যাবে যেটা, তো সেটাই কিন্তু অসমোটিক প্রেসারকে চেঞ্জ করবে।
During osmosis, the movement of the solvent molecule takes place from the solution whose osmotic pressure is lower, ঠিক আছে, into the solution যার osmotic pressure কম। আর osmotic pressure যদি দুটো সলিউশনের যদি একই রকম হয় তো তখনই তাকে আমরা বলবো আইসোটনিক সলিউশন, ঠিক আছে। আবার দেখো কোন প্ল্যান্ট সেলের মধ্যে অসমোটিক যে সিস্টেম কিভাবে কাজ করছে, বলছে লিভিং সেল ইন দ্য প্ল্যান্ট ফর্ম দ্য অসমোটিক সিস্টেম ডিউ টু প্রেজেন্স অফ দ্য সেমি পারমিয়েবল প্লাজমা মেমব্রেন। তাহলে কোনো প্ল্যান্টের যে লিভিং সেল এটা অ্যাকচুয়ালি একটা অসমোটিক সিস্টেম হিসাবে কাজ করছে, যেটা তোমাদেরকে এক্সপেরিমেন্টের সেটআপে যেটা দেখালাম, ঠিক আছে। এন্ড দ্য সেল স্যাপ হ্যাভিং এ সার্টেন অসমোটিক প্রেসার, এবং এই যে সেল স্যাপ আছে সেটা তো একটা সলিউশন, তার মধ্যে একটা অসমোটিক প্রেসার থাকে। দ্য টোনোপ্লাস্ট অর দ্য ভ্যাকিউলার মেমব্রেন, তাহলে ভ্যাকিউলের যে মেমব্রেন আছে তো তাকেই আমরা কি বলবো, টোনোপ্লাস্ট, অলসো পজেসেস দ্য সেম নেচার। মানে দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভ্যাকুয়ালের মধ্যেও সলিউশন থাকে। দ্য সলভেন্ট ইন কেস অফ দ্য প্ল্যান্ট ইজ অলওয়েজ ওয়াটার, যেটা তোমাদেরকে বলছিলাম, দ্য সলভেন্ট ইন কেস অফ প্ল্যান্টস ইজ অলওয়েজ ওয়াটার, ঠিক আছে। তাহলে প্ল্যান্টস এর ক্ষেত্রে সলভেন্ট হিসাবে আমরা সব সময় জলকেই ধরবো। এন্ড দ্য সেল ওয়াল ইজ পারমিয়েবল। যখন একটা লিভিং সেলকে যখন আমরা হাইপোটনিক সলিউশনে রাখছি, হাইপোটনিক সলিউশন মানে কি, যার অসমোটিক প্রেসার যখন কম, তখন ওয়াটার এন্টার্স ইনটু দ্য সেল স্যাপ বাই অসমোসিস, তখন সেলের মধ্যে অসমোসিস পদ্ধতিতে জল ঢুকবে, তো একেই আমরা বলবো এন্ড অসমোসিস। অ্যাজ এ রেজাল্ট অফ এন্ট্রি অফ দ্য ওয়াটার ইনটু দ্য সেল স্যাপ এ প্রেসার ইজ ডেভেলপড হুইচ পজেসেস দ্য প্রোটোপ্লাজম এগেইনস্ট দ্য সেল ওয়াল, ঠিক আছে। এবং যখনই জল যখনই ঢুকছে তখন কোষ প্রাচীরের বিপরীতে তখন একটা চাপ তৈরি হচ্ছে, তো একেই বলে টার্জিড প্রেসার। এই যে প্রেসারটা এটাই হচ্ছে টার্জিড প্রেসার, ঠিক আছে। কনসিকোয়েন্স অফ দ্য টার্জার প্রেসার ইজ দ্য ওয়াল প্রেসার। তাহলে এই টার্জিড প্রেসার যদি বেশি হয় তাহলে প্রোটোপ্লাজম, যেটা তোমাদেরকে বলছিলাম যে বাড়তেই থাকবে, তাহলে সেটাকে এই জন্য বলছে যে কনসিকোয়েন্স অফ দ্য টার্জার প্রেসার, এই টার্জার প্রেসারের বিপরীতে যে কাজ করবে সেটাই হচ্ছে ওয়াল প্রেসার, হুইচ ইজ এক্সার্টেড বাই দ্য ইলাস্টিক সেল ওয়াল এগেইনস্ট দ্য এক্সপ্যান্ডিং প্রোটোপ্লাজম। তাহলে এই এক্সপ্যান্ডিং প্রোটোপ্লাজম যাতে অনেক মানে বেড়ে যেতে না পারে, তো সেই কারণের জন্যই ওয়াল প্রেসার কাজ করবে। একটা নির্দিষ্ট সময়ে টার্জার প্রেসার সব সময় ওয়াল প্রেসারের সঙ্গে সমান হবে। যখনই টার্জার প্রেসার তৈরি করছে তার বিপরীতে ওয়াল প্রেসার কাজ করছে, ঠিক আছে। যখনই টার্জার প্রেসার কাজ করছে তখনই তার বিপরীতে ওয়াল প্রেসার কাজ করছে। তাহলে দেখো যদি ইফ অন দ্য আদার হ্যান্ড দ্য প্ল্যান্ট সেল অর দ্য টিস্যু ইজ প্লেসড ইন আ হাইপারটনিক সলিউশন, তখন কি হয়ে যাবে, তখন সেটা ফ্ল্যাক্সিড করবে এবং এক্স অসমোসিস ঘটবে। তাহলে দুটো কন্ডিশন আমরা দেখলাম, একটা টার্জিড আর একটা ফ্ল্যাক্সিড, একটা এক্স অসমোসিস আর একটা এন্ড অসমোসিস। এক্স অসমোসিস কোন ক্ষেত্রে প্লাজমোলাইসিস হবে, কোন ক্ষেত্রে ডিপ্লাজমোলাইসিস হবে, এগুলো পড়তে হবে। এই যে টার্ম যেগুলো আছে হাইপারটনিক সলিউশন, ফ্ল্যাক্সিড এবং এক্স অসমোসিস, এই তিনটে টার্ম শুধু মনে রাখবে, ঠিক আছে। আবার এই জায়গাতে দেখো হাইপোটনিক সলিউশন এন্ড অসমোসিস আর টার্জিড, ঠিক আছে। হাইপোটনিক সলিউশন এন্ড অসমোসিস আর টার্জিড, হাইপারটনিক সলিউশন ফ্ল্যাক্সিড আর এক্স অসমোসিস। ক্লিয়ার? দেখো পরীক্ষার সময় অনেক সময় কি হয় যে তোমার চিন্তা করার সময় থাকবে না, তখন অনেকে বলে যে বায়োলজি মুখস্থ করতে হয়, ঠিক আছে। তখন তোমার এটা যদি মুখস্থ থাকে হাইপারটনিক সলিউশন, ফ্ল্যাক্সিড আর এক্স অসমোসিস, ঠিক আছে, তখন তুমি সহজেই করতে পারবে। তাহলে এই যে অসমোসিসের প্রধানত গুরুত্ব কি দেখো, জলের শোষণ হবে অসমোসিস পদ্ধতিতে, সেল টু সেল মুভমেন্ট অফ দ্য ওয়াটার হবে অসমোসিস পদ্ধতিতে, ওপেনিং এন্ড দ্য ক্লোজিং অফ দ্য স্টোমাটা এটাও হবে অসমোসিস পদ্ধতিতে, ঠিক আছে। তারপরে দেখো ইয়ং সিডলিংস অ্যালাউ দেম টু কাম আউট অফ দ্য সয়েল। তাহলে দেখো যেক্ষেত্রে যে আমরা মাটিতে যখন বীজ যখন পুঁতে দিই তখন সেখান থেকে নতুন চারা গাছ যে বেরোয়, এটাও প্রধানত অসমোসিস পদ্ধতিতে তার মধ্যে জল ঢোকে এবং তার ফলে মাটি ফুঁড়ে চারা গাছ যে বেরোচ্ছে, তো এটা কিন্তু এই অসমোসিস পদ্ধতিতেই বের হচ্ছে, ঠিক আছে। সুতরাং অসমোসিস কাকে বলে আমরা দেখলাম। এরপরে একদম লাস্টের দিকে চলে এসেছি, বলে এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো প্ল্যান্ট ফিজিওলজির এটা একদম যেটা বলছিলাম যে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, মানে ইম্পর্টেন্ট ক্লাসও, ঠিক আছে। প্রশ্ন এক্ষেত্রে দেওয়া হয়, তো যে অংশটা তোমরা মেনলি ফোকাস করবে একটুখানি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে ওয়াটার এবং মিনারেলসের অ্যাবসর্পশনের মেকানিজম কিন্তু ডিফারেন্ট। প্রথম আগে এইটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। যদিও জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ অ্যাবসর্ব করে, বাট তাদের মেকানিজম কিন্তু ডিফারেন্ট। ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড, এই যে মুভমেন্ট যেটা হচ্ছে যে জলের, মানে অ্যাবসর্পশন যেটা হচ্ছে মাটি থেকে জল ঢোকা মানে জাইলেম পর্যন্ত জল যাওয়া, সো দিস ইজ কল্ড অ্যাবসর্পশন। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম যে কেন জলের অ্যাবসর্পশন বলতে আমরা কি বুঝবো।
তার সঙ্গে সঙ্গে কোনটা দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট, কোনটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কোন ক্ষেত্রে এটিপি লাগে, কোন ক্ষেত্রে লাগে না, এটা আমাদেরকে পড়তে হবে। এবং এই জায়গাতে দেখো অ্যাপোপ্লাস্ট সিমপ্লাস্টিক পাথওয়ে এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সমেমব্রেন পাথওয়ে এবং ক্যাসপেরিয়ান স্ট্রিপ প্রধানত কোন পাথওয়েকে বাধা দেয়, এই অংশটা ফোকাস করতে হবে। ঠিক আছে, তারপরে এটা আমরা দেখলাম। এবং সিমপ্লাস্টিক পাথওয়েতে প্রধানত ওয়াটারের মুভমেন্ট প্লাজমা মেমব্রেনকে সে কভার ক্রস করে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তারপরে ওয়াটার পোটেনশিয়াল যেটা আমরা দেখলাম, তো এইখানে এই জায়গাতে যে ওয়াটার পোটেনশিয়াল কেন সলিউটের ক্ষেত্রে মানে সলিউট পোটেনশিয়াল কিভাবে প্রধানত ওয়াটার মুভমেন্টকে প্রধানত কেন একটা সলিউশনে প্রধানত ওয়াটার পোটেনশিয়াল কম, এই জায়গাটা আমরা দেখলাম। ঠিক আছে, তারপরে দেখো এই যে জায়গাটা দেখলাম, এই যে অংশটা এখানটা ভালো করে পড়বে, কোন সিচুয়েশনে রাখলে সাইএস কত হবে, সাইপি কত হবে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা এটা ছবির সাহায্যে দেখানো আছে, সেই জন্য বই থেকে দিয়েছি, এইখানটা ভালো করে এখানটা পড়বে। এই অংশটা দেখলাম আমরা। তার সঙ্গে সঙ্গে ডিফিউশন প্রেসার ডেফিসিট প্রকৃতপক্ষে কাকে বলে আমরা দেখলাম। এবং এই যে রিলেশনশিপ যেটা আছে, অর্থাৎ এসপি সমান ওপি মাইনাস টিপি, এই অংশটা একটুখানি দেখে রাখবে। তারপরে প্লাজমোলাইসিস কাকে বলে, কোন সিচুয়েশনে প্লাজমোলাইসিস হবে, ডিপ্লাজমোলাইসিস কাকে বলে, কোন সিচুয়েশনে ডিপ্লাজমোলাইসিস হবে, সেটাও আমরা দেখলাম। এবং অসমোসিস প্রকৃতপক্ষে কি, অসমোসিসের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অসমোটিক প্রেসার প্রকৃতপক্ষে কাকে বলে, এই অংশটা ভালো করে আমরা দেখলাম। ঠিক আছে, এবং লাস্ট আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন কথার মানে কি? ইমবাইবিশন কথার মানেই হচ্ছে এটা, যখন কোনো সলিড বা যখন কোনো মেটেরিয়ালস ওয়াটারকে অ্যাবসর্ব করে কিন্তু কোনো রকম সলিউশন তৈরি করে না। তাহলে যখন কোনো মেটেরিয়ালস কোনো জলকে শোষণ করছে কিন্তু কোনো সলিউশন তৈরি করছে না, যেমন একটা কাঠের দরজা আছে, তো বর্ষাকালে কাঠের দরজা বেড়ে যায় কেন? কারণ সে অ্যাটমসফিয়ার থেকে জলকে অ্যাবসর্ব করছে, কিন্তু সেই জল কিন্তু কোনো সলিউশন তৈরি করছে না, পরিবর্তে কি করছে, সেই পার্টিকুলার মেটেরিয়ালসকে সোয়েল আপ করে দিচ্ছে, মানে ফুলিয়ে দিচ্ছে। তো এই ঘটনাকেই আমরা বলবো ইমবাইবিশন। বলছে সার্টেন সাবস্টেন্সেস ইফ প্লেসড ইন এ পার্টিকুলার লিকুইড অ্যাবসর্ব ইট এন্ড সোয়েল আপ। ঠিক আছে, কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো লিকুইডে যদি আমরা রাখি তাহলে সে ফুলে যায়, এই যে ফুলে যাওয়া, তো একেই বলা হয় ইমবাইবিশন। এখন সত্যি খুব মিস করি জানো তো, মানে আগেকার যে এই যে আমাদের স্কুলে সায়েন্স এক্সিবিশন হবে, এবার বলছে যে আগে করতাম রাত জেগে জেগে বিভিন্ন মডেল তৈরি করা। ঠিক আছে, এরকম আছে যে সাপের স্কেলিটান বের করব। আমি সেই তখন তো ভাগার ছিল, এখন আর ভাগার থাকে না যেখানে মরা মৃতদেহ ফেলা হয়। হ্যাঁ, তো এখন রাস্তাতে ফেলে দেয়, তার মানে সেখান থেকে পলিউশন হয়। তো আমি ওরকম ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম, সাপ তুলে নিয়ে এসেছিলাম একটা সাপ। আমি দেখেছিলাম যে ওখানে একটা সাপ মরে পড়ে আছে, গিয়ে নিয়ে এসে তারপর সেটা আমাদের বাড়ির ছাদে কস্টিক সোডাতে সেটাকে ফুটিয়ে তখন ওখান থেকে আমি স্কেলিটান বের করেছিলাম। মানে এতটা পরিমাণে আমার প্যাশন ছিল। এবং আমার ওই ওই রকম কোনো কিছু হতো না যে কোনো কিছুতে একটা লাগা যে একটা সাপকে তুলে এনে এরকম ভাবে করব। ঠিক আছে, তো সেই জিনিসটা মানে করতাম, এই প্যাশনটা ছিল। আর আমার ঠাকুমা তিনি তো লেখাপড়া জানতেন না, কিন্তু পড়াশোনার প্রতি অদ্ভুত অ্যাট্রাকশন আমি দেখেছি যে অনেক মেয়ে মানে তখনকার সময়ে ভাবো পড়াশোনার প্রতি অ্যাট্রাকশন, আমি জোরে জোরে পড়তাম আমার ঠাকুমার জন্যই। তিনি শুনতেন, তার নাকি পড়া শুনতে ভালো লাগে। ঠিক আছে, তারপরে এই যে আমি এই যে কাজগুলো করতাম, হ্যাঁ আমাদের একটা ঠাকুর ঘর ছিল, ওইখানে বসে আমার ঠাকুমা দেখতেন আর কি। ঠিক আছে, দেখো মানে তখনকার মানুষ কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু যখন তিনি দেখছেন যে আমি এই কাজটা করছি মানে পড়ার জন্য করছি, তখন কিন্তু তার মনে আর কোনো কুসংস্কার থাকতো না। কি বললাম বুঝতে পারছো? এইটা আমাকে খুব এখনো আমার খুব মনে পড়ে এই এই ব্যাপারগুলো। তারপরে এরকম ভাবেই চলতো। ঠিক আছে, হ্যাঁ এই সমস্ত গুলো আর তাদের আর নেই, মোবাইলেই তারা হচ্ছে আসক্ত হয়ে আছে। ঠিক আছে, পড়ার প্রতি যে প্যাশন যে ফ্যাসিনেশন সেটা চলে গেছে। এখন সিচুয়েশনও বদলে গেছে, সময়ও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পিছন ফিরে যখন তাকাই তখন কোথাও না কোথাও একটা কষ্ট মনের মধ্যে মানে থেকেই যায়। ঠিক আছে, এখন দেখো না সময়টা কত চেঞ্জ হয়ে গেছে, অবশ্য চেঞ্জ হওয়াটা ভালো, আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্ল্যান ফিজিওলজির এটা একদম প্রথম পার্ট, তাহলে এটা বললাম। তো পরের দিন আবার বাকি অংশটা দেখি কোনটা তোমাদের পড়াবো, ফটোসিনথেসিস পড়াতে পারি অথবা হয়তো ওয়াটার অ্যাবসর্পশন পড়াতে পারি। ঠিক আছে।
মডেল করা মানে এক্সিবিশন এইসবের কোনো কিছু মানে সময় পাই না, জানো তো, খুব খারাপ লাগে তখন, কষ্ট লাগে। ছোটবেলাটাই তখন মনে হয় যে ভালো ছিল। হুম। ছোটবেলায় ভাবতাম যে সারা পৃথিবী চেঞ্জ করে দেবো, একটু যখন বড় হলাম এরকম মনে হয় আর কি। কিন্তু এখন দেখি যে আমার কিছুই করা হয়নি, নিজেকেই পাল্টাতে পারিনি। এই ফিলিংস গুলো মাঝে মাঝে আসে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নোটস গুলো তাহলে ঠিক আছে তো মোটামুটি? এবার এগুলো পড়বে। হ্যাঁ, ঠিক আছে। ভালো থেকো, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট।